এখানে আসবেন এরকম মনে হয়েছে? হ্যাঁ। ঠিক আছে, বলেন শুনি একটু কি গল্প আপনার। আমরা ৪ বোন, ১ ভাই। হুম। আমার আব্বু জুতার কারখানায় কাজ করতো লেডিস। তো এখানে কাজ করতে, করতে আমার মা গার্মেন্টসে কাজ করতো। হুম। তো আমরা তখন অনেক ছোট, অনেক কষ্ট কইরা মানে আরকি দোনোজন কাজ করে আমার আব্বু-আম্মু কাজ কইরা মানে আরকি সংসার চালাইতো। জি। তো এমনও দিন যাইতো যে আব্বু মানে আরকি খরচের টাকা দিতে পারে নাই। হুম। যার কারণে বাসায় আসেনি রাত্রে। হুম। মা ঝগড়া করবো এই কারণে আসেনি। পরে ঈদের মধ্যে কাপড়-চোপড় দিতে পারেনি এই কারণে আব্বু আসেনি। মা লুকায়ে সবার জন্য কাপড়-চোপড় বানায় রাখতো। হুম। আব্বুরে রাত্রেবেলা খুঁজতো পাইতো না। পরে সকাল ভোরে আব্বু আসতো বাসায় একটু সেমাই, চিনি এগুলা নিয়ে। মানে অনেক কষ্ট করে আরকি আমরা বড় হইছি। খুবই দরিদ্র একটা পরিবার যেটাকে বলে। খুবই দরিদ্র হুম। পরিবার, খুবই কষ্ট করে বড় হইছি। আর যখন আরকি আমার মার ইচ্ছে ছিল মানে আরকি ছেলের, ও আচ্ছা। কিন্তু আমরা পরপর ৪ টা মেয়ে নিছি। আচ্ছা। ২ টা বোন যখন আমি হই, আমি হাসপাতালে হই। আপনি কত নাম্বার? আমি ৩ নাম্বার। ৩ নাম্বারে। আচ্ছা। ঠিক আছে? যখন আমি হই তখন আমার মা মানে মেয়ে কেন হইলো? ঠিক আছে? এতে আমার মা খুবই ক্ষিপ্ত। আমি তখন ট্রেসিং বলে হুম। ডাক্তারখানা সেখানে আমি হই। হুম। তো আমার মা বলে আরেকটা মহিলার বাচ্চা হয়ে মারা যায়, যার কারণে আমার মা বলে ওকে দিয়ে দিবে। আমার তো মেয়ে আছে ২ টা, ওকে দিয়ে দিবে। দত্তক দিয়ে দিবে। হ্যাঁ, দত্তক দিয়ে দিবে। তখন আমার খালা আমার আব্বাকে যায়া বলে, "জলদি চলেন, আপনার মেয়ে হইছে দেইখা আপা তো মেয়েকে দিয়ে দিতেছে।" হুম। তখন নিয়ে আসলো। নিয়ে আসার পর আব্বা এসে বলে, "না, আমার মেয়েকে আমি দিব না। মেয়ে হইছে তো কি হইছে?" পরে আব্বা নিয়ে আসলো। আব্বা আমাকে অনেক আদর করতো। তো মার মুখের থেকে আরকি শোনা। এবারকে আমি আসার পরও মা আমার বলতেছে, "তোর এই কথাগুলা মনে আছে?" তা আমাকে বলে যে মানে আরকি আমার মুখের উপরে বালিশ দিয়া উনি টয়লেটে চইলা যাইত। আর বলতো, "আল্লাহ যায়া যেন দেখি ও মইরা গেছে।" ও! ঠিক আছে? যায়া যেন দেখি ও মইরা গেছে। তো কথাগুলা শুনতে কিন্তু অনেক কিন্তু মনে হইলে অনেক কষ্ট লাগে। যে আজকে মেয়ে জন্ম নিছে দেইখা আমার মা আমাকে যে জন্ম দিছে গর্ভধারিণী মা, সে আমাকে চায় নাই। ঠিক আছে? খুব কষ্ট লাগতো কিন্তু কখনো বলতাম না যে আমার মা যখন ছোটবেলায় দুষ্টামি করতাম তখন বলতো, "কই মাছের জান নিয়ে আসছোস?" ঠিক আছে? এত মানতে চাইছি মানুষ নাই। তো আবার লবণ পানি খাওয়াই দিছিল একবার যাতে আমি মইরা যাই। খালি দোয়া করতো যেন আমি মইরা যাই। তো সৎ হোক মা তো। পরে আমার আব্বা এসে দেইখা ফেলাইছে। দেইখা ফেলানোর পরে আমার মাকে মানে কইরা গেছে মারতে, "আমার মেয়ের যদি কিছু হয় তোরে আমি ঘরে রাখবো না।" বলে বলছে। পরে কিন্তু মা খুবই মানে আমার প্রতি খুবই ক্ষিপ্ত ছিল। পরে আস্তে, আস্তে বড় হই। বড় হওয়ার পর সেই জিনিসটা আবার আরেকটা মেয়ে হয়, আমার ছোট বোন। আচ্ছা। তখন মা চাকরি করে। ওই মেয়েটাকে দেখাশোনাও করতে পারে না। কিন্তু ওর বেলায় এমন করেনি। কিন্তু আমার বেলায় এগুলা করছে। হুম। করার পর এগুলো মা নিজের মুখে স্বীকার করা। মা নিজে বলে। হুম। আমার আব্বা আমাকে অনেক আদর করতো। আমার আব্বা আমাকে গোসল-টোসল করে আমার খালার বাসায় নিয়ে যেত। আমাকে ধইরা মারতো আমার মা। এই কারণে আমার কি করতো, ওই বাসায় নিয়ে রাইখা আসতো। রাইখা আসতো, আবার যখন রাত্রে বাসায় আসতো তখন আমার আব্বা আবার আমাকে নিয়ে আসতো। হুম। তো এরকম করে বড় হই। ছোটবেলার জীবনগুলো এভাবেই যায়। খুবই কষ্টের মধ্যে কাটে। তারপরও বোনরা ৪ বোন ছিলাম। বড় আপা আমাদেরকে মানুষ করছে। মানে মায়ের মতনই বড় আপা মানুষ করছে। মা চাকরি করতো, আব্বাও কাজ করতো। হুম। বড় হয়ে একই বাসার মধ্যে আমরা ভাড়া থাকি। জি। ভাড়া থাকি একই বাসার মধ্যে, মানে কোয়ার্টার বাসা, একই বাসার মধ্যে ভাড়া থাকি। তো ওই ছেলেটা আরকি, আমি আবার কারচুপির কাজ জানি, হাতের কাজ। তো ওইটা আমার বড় দুলাভাই আরকি শিখায়। আমার বড় বোনের যখন বিয়ে হয় হুম। তখন আমার বড় দুলাভাই আমাকে শিখায়। হুম। তো আস্তে, আস্তে তখন ১ম এ দেয় ৳৫০ সপ্তাহ। তারপরে স্কুলে পড়ি আমি। স্কুলে ক্লাস 6 পর্যন্ত আমি পড়ি। তারপর আর পড়তে পারি না। এর মধ্যে আমার একটা ভাইও হয়। ওকে। ঠিক মানে আছে? আপনার ৪ বোনের পর একটা ভাই হয়। হ্যাঁ, ৪ হুম। বোনের পর একটা ভাই হয়। তখন আমি এখনো মানে সাবালক হইনি। তখন আমার ভাই হয়। তখন আমি ছোটই। তারপরে আমার মা বলে বাইরে যাবো। পরপর বড় বোনেরও বিয়ে হয়ে যায়, মেজো বোনেরও বিয়ে হয়ে যায়। কারণ ২ বোনের তো বিয়ে হয়ে গেছে। হুম। ভাই তো ছোট, কোলে। তাকে দেখবে কে? এর জন্য আমার পড়া বন্ধ করায় দেয়। মা বাইরে কোন চলে ক্লাসে যায়। থাকলে পড়া বন্ধ হবে? ক্লাস 6 এ ক্লাস 6 এ থাকলে পড়া অফ করে দেয়। পড়া বন্ধ হয়ে যায়। ওকে। পরে আমাকে বলে যে, তুমি দেখবা, ওরে দেখবা, এই কারণে আমার লেখাপড়া বাদ দিয়া দেয়। পরে আমার স্যার বলে যে, "ওর তো মাথার ব্রেনটা অনেক ভালো আন্টি, ওরে পড়ান।" পরে মা বলে যে, "দেখো বাবা, ওরে যদি এখন পড়াই তাহলে আমার সংসার কে দেখবে? আমি তো বাহিরে চইলা যাবো।" হুম। সেখানে আমার মা তখনের সময় ৳৬০,০০০ জমা দেয়। ঠিক আছে? হুম। তখনের ৳৬০,০০০ অনেক কিছু। আমার মার যেখানে যা সঞ্চয় ছিল সব আমার মা ওইখানে একাকিত্ব কইরা দেয়। আচ্ছা। তারপর থেকে উনি সেই টাকাটা যার মাধ্যমে দেয় সে মাইরা কোথায় চইলা যায়, তাকে আর পাওয়া যায় না। ওকে। তারপরে আমার মা যাইতে পারে না, আমার পড়া তো বন্ধই থাকে। তারপরে আমি কারচুপির কাজ করতে থাকি। আর আমার মা বাহিরের মানে আমার আব্বার যে কারখানা ছিল, কারখানার কর্মচারী খাইতো আমাদের ঘরে। হুম। তো সেখান থেকে আমার আব্বা কারখানা বড় হয়, কর্মচারী খায়, আমাদের ঘরেই খায়। আমার বাইরের ২ টা লোকও খায়। মা গার্মেন্টসের কাজ বাদ দিয়া দেয়। হুম। যখন ঘরেই রান্না করে, বাহিরের কয়েকটা কর্মচারী খাওয়ায়। আচ্ছা। ওইটা দিয়ে আরকি সংসার চলে। আব্বার টাকা ওইটা দিয়ে সংসার চলে। আমরা লেখাপড়া করি। আর লেখাপড়া তো আমার ছাড়াই দেয়, কিন্তু ছোট বোন লেখাপড়া করতে থাকে। তো ঘরের মধ্যে আর একই বাসার মধ্যে ভাড়া থাকি। তো ১ম এ কাজ করি বড় আপার হাসব্যান্ডের সাথে শাড়ি কাজ করি।
যখন ওদের সাথে আবার একটু রাগারাগি হয় তখন ওদের সাথে থেকে কাজ ছাইড়া দিই। আচ্ছা। ছাইড়া দেওয়ার পর তো ও আবার আমাকে পছন্দ করতো। যখন আমার বড় আপার এখানে কাজ করি তো ও আবার শাড়ির কাজ মানে আর কি নরসিংদীর থেকে ওইখান থেকে শাড়ি আনতো, আনার পর আর কি কাজ করাইতো। তো বলছে যে আচ্ছা আমার শাড়ি করেন, আমি আপনাকে টাকা বাড়াই দিব, নগদ দিয়ে দিব। তো বলতেছে ঈদ আইসা পড়ছে, কুরবানি, বলছে যে আপনারা নাইট করে আমার এই শাড়িগুলো নামাই দেন, আমি আপনার সাথে করবো। তো আমি আবার আমার বাসার থেকে বড় আপার বাসায় যায় বড় আপার বাসায় কাজ করতাম, আর শাড়ি ও দিত। তো ও খুব কালো ছিল, আর ওর একটা রোগ ছিল যক্ষা, যেটাকে টিবি বলে, ঠিক আছে, সেটা ছিল। তো আসতো না, আমি ওকে দেখতে পারতাম না। তো দেখতে পারতাম না, আমি বলতাম, মানুষকে নিন্দাইতে নাই, কিন্তু তখন মানে আর কি এরকম মানে একটা অহংকার বোধ কাজ করতো আমার ভিতরে। তো ও আইসা যদি পানি চাইতো তখন আমি বলতাম পানি বাইরের থেকে খাইতে পারো না, আমি আবার বলতাম পানি বাইরের থেকে খাইতে পারো না। আমার বড় আপা বলতো ও এমন করে কিসের জন্য, এই কথা আবার বলতো। তখন আমার দুলাভাই বলতো বাদ দেওয়ার কথা। ঠিক আছে, আমি সহ্য করতে পারতাম। যখন চলে যেত তখন আমি অনেক ভ্যান ভ্যান করতাম, অনেক কিছু বলতাম। ও আসতো, আসার পর বলতো আমার শাড়ি করেন না, কটা শাড়ি আসতে নামাই দেন, আমি নগদ টাকা দিব, লাগলে বাড়াই দিব না, নাইট করে ঈদ আইসা পড়ছে নামাই দেন। তখন আমি আবার ওকে কাল্লু কাল্লু বইলা চেতাইতাম, মানে ও খুব কালো ছিল তো, ঠিক আছে, শর্ট ছিল, কালো ছিল, এই কারণে ওকে আমি কাল্লু কাল্লু কইলাম। আর আমার বড় আপা যে বাসা ভাড়া ছিল সে বাসা একটা মেয়ে ছিল, বলতাম যাও ওই মেয়ের সাথে প্রেম করো, ওই মেয়ের সাথে প্রেম করো, আমি বলতাম মতো, মানে উৎসাহ দিতাম যাও প্রেম করো। ওকে প্রিয় শ্রোতা, গল্পের মাঝখানে ছোট্ট একটা পজ দিচ্ছি সবার জন্য অ্যানাউন্সমেন্ট। জীবন গল্পের পার্ট 2 বইটি বাজারে আসতে যাচ্ছে খুব শীঘ্রই। যারা অ্যাডভান্স বুকিং দিতে চান, কারণ অল্প সংখ্যক বই আমরা বাজারে আনি প্রতি বছরই ফেব্রুয়ারি মাসকে কেন্দ্র করে, যারা অ্যাডভান্স বুকিং দিতে চান এবং ঘরে বসে পেতে চান নামমাত্র মূল্যে, বইটির মূল্য রাখা হয়েছে মাত্র 200 টাকা, তাদের জন্য আমি বলে দিচ্ছি নাম্বারটি। এই নাম্বারে ফোন করে আপনাকে অ্যাডভান্স বুকিং দিতে হবে এবং এই নাম্বারটি 24 ঘন্টা খোলা থাকে, চাইলে আপনি এই মুহূর্তেই ফোন করতে পারেন। নাম্বারটি হচ্ছে boibajar.com এর 09611262020। আমি আবারও বলছি এবং ধীরে ধীরে বলছি, প্লিজ নোট করবেন, 09611262020। অ্যাডভান্স বুকিং দিন, 2-1 সপ্তাহের মধ্যেই বইটি আপনার ঠিকানায় পৌঁছে যাবে। বইটির মূল্য রাখা হয়েছে নামমাত্র মূল্য 200 টাকা। ওকে। ওর সাথে যখন নাইট করি, আমার বড় দুলাভাই ছিল ওর শাড়িগুলো নামানোর জন্য, মানে আর কি বলে নাইট করার জন্য, আমার বড় আপার বাসায়। তা আমি, বড় আপা, তারপর ও পরে বলে আমি রাত্রের বেলা খাওয়াবো তোমাদেরকে সবাইকে, আই না বিরিয়ানি খাওয়াবো, আমার আবার বিরিয়ানি পছন্দ, পরে বলে বিরিয়ানি খাওয়াবো। ওকে। আর 50 টাকা করে দিব, আমাকে বলে আর কি নাইট করলে 50 টাকা করে দিবে, বিরিয়ানিও খাবে। কারণ কি কাজগুলো নিজে শাড়িগুলো আর কি বিক্রি করতো, বিক্রি মানে আর কি এটা মালের অর্ডার আনতো। ও অর্ডার আনতো? হ্যাঁ, অর্ডার আনতো, ও আসলে মিডলম্যান হিসেবে কাজ করতো। ওকে। কাজ করে তারপর আবার ওটা কমপ্লিট করাই দিত, ওটা তো আবার ওর লাভ ছিল, সেটা নরসিংদীর থেকে আনতো। তারপরে এইভাবে কাজ করতে থাকি। তো 3টা নাইট করি, 3টা নাইট আমি 150 টাকা পাই ওর কাছে। তা আমি আবার আসিফের গান অনেক শুনতাম, আসিফের গান মানে আসিফ আমার অনেক মানে বেস্ট শিল্পী, হ্যাঁ খুব পছন্দের শিল্পী। তো ওর গান আর কি আমি শুনি। তো আমি বলি তুমি তো গুলিস্তান যাও, তোমার কাছ থেকে তো আমি 150 টাকা পাম, আমি তো জিন্সের প্যান্ট পরি না, তা আমার একটা জিন্সের প্যান্ট আইনা দিবা, কয় টাকা নিবো, ওইখান থেকে আনলে তো কমের মধ্যে আনতে পারবা, তো লালের মধ্যে একটা জিন্সের প্যান্ট আনবা, আর আমার জন্য আসিফের একটা বায়না ক্যাসেট নিয়ে আসবা। পরে বলছে কি আচ্ছা ঠিক আছে। তো ও আবার মনে মনে আমাকে পছন্দ করতো, সেটা তার আমি জানতাম না। আচ্ছা। তো আমি আর কি নানার জন্য বাড়ি মার্কেটে যাই আমার ছোট বোনকে নিয়ে, এর মধ্যে তা আমার চুল আবার মেহেদি লাগানো থাকে। তো আমি যাই আর বলছি চুলের একটা কালার এনে দিতে, মানে চুল কালার করব, কালার এনে দিতে, আর কয় টাকা হয় আমি তোমাকে দিয়ে দিব। ওকে। এই কথাটা আর কি বলি, কিন্তু ফ্রি ছিলাম খুব, কোনো খারাপ কোনো কিছুই ছিল না। তো আর কি আমাকে বলে আচ্ছা ঠিক আছে আমি আয়না দিব। তো আমাকে চুলের কালার এনে দেয় একটা, আর একটা আসিফের পোস্টার, আসিফের গানের ক্যাসেট, জিন্সের প্যান্ট আনে নাও, ঠিক আছে, আর একটা ব্রেসলেট আনে পাথরের, আচ্ছা, একটা খাপের ভিতরে ভরা, আর তার ভিতরে একটা কাগজ বাস করে, ছোট করে বাস করে রাখা একটা কাগজ। তখন আমি আসি, শপিং ব্যাগের মতো পিন মারা, তখন সবগুলো ঢুকে আর কি পিন মেরা থইছে। তখন আমি আসি মার্কেট থেকে আসার পর মা বলতেছে তো আনছে, ওই দেখ শোকেসের উপরে থুয়ে গেছে। আমি এবার খোলার পর আমি কি ওরে আমি প্যান্ট আনতে বলছি, ও প্যান্ট আনে নেই গা, ও কি নিয়ে আসছে ওগুলা, ছবি পোস্টার আনছে, ক্যাসেট আনছে, আর কালার আনছে, আর কি আনছে। পরে ওটা খোলার পরে ওটার ভিতরে পয়রা দেখি চিঠি, একটা চিঠির ভিতরে লেখা আছে শেফালি তোমাকে আমার ভালো লাগে তাই এত কিছু দিয়া। আমার তো মাথা খারাপ হয়েছে, তুই কি আমি কি তুই আমার পছন্দ করস? আমি চিন্তাই করেন নাই, আমি চিন্তাই করিনি, আমার তো মাথা খারাপ হয়েছে। কারণ আমি উন্না আনতে গেছি জামার সাথে ম্যাচিং করে, উন্না আর কি ম্যাচ হয়নি, আমি তো রাগে ফায়ার। পরে আমি বলতেছি ও আসুক, ওর খবর আছে, ওর এত বড় সাহস। মা কয় কি হয়েছে? আমি কি ও আমার এগুলো লিখছি, ওর এত বড় সাহস, ও আসুক খালি, ও আসলে বলবা বসতে, আমি আসতেছি।
ওকে। মার্কেট থেকে ওনাটা ম্যাচিং করে আনার জন্য আবার গেছি মার্কেটে, মানে এগুলা দেখে আমি আবার গেছি মার্কেট, কিন্তু আমার রাগ খুব। তো ও আয়সা বলতেছে মাকে, মা বলছে তুই কি কি লিখছোস, কি চিঠি দিছোস। ও তো একদম পুরা ফায়ার হয়ে গেছে, খুব রাগ, এগুলো আর কি মা বলছে। পরে বলছে খালা আমি তো লেখাপড়া পারি না, আমার বন্ধুকে আমি বলছি ঈদের একটা শুভেচ্ছা দিতে, আমার বন্ধু মনে এগুলা লেখা দিছে দুষ্টামি করে, মানে এটা বলে আর কি কথা কাটাই নিল। তো কথা কাটাই নেওয়ার পরে তা আমি আসলাম, আসার পরে কিন্তু আমার মনের ভিতরে একটা মানে আর কি সন্দেহ জাগলো যে ও এরকম কেন বললো, ঠিক আছে নিশ্চয়ই কোনো কারণ হবে, মানে একটা হাব ভঙ্গিমা দেখলে একটা বোঝা যায় না। তারপরে দিয়ে যাক, এখন আমি আর কি বললাম মাকে, যাচ্ছে ঠিক আছে যাক, ওর সাথে আমি আর কথা বলবো না, ওর সাথে আমি আর কোনো কথা বলিনি, মানে রাগ আমি খুব। তখন না আমার একটা বান্ধবীর ভাই বলতেছে আপু আপনি তো প্রেম টেম করেন না, একটা ছেলের সাথে কথা বলা দেখেন, যদি ভালো লাগে তাহলে আর কি রিলেশন করুন। তখন আমি কারো কোনো রিলেশনের মধ্যে জড়াইনি। তখন আমরা একসাথে মানে আর কি ঈদের দ্বিতীয় দিন আর কি সকালবেলা রিক্সায় যখন উঠবো, ওই ছেলে আমি আমার বোন ছোট বোন আমরা যখন রিক্সায় উঠবো তখন এর দেখে ফেলাইছে, কিন্তু অরিজিনালি কিন্তু কিছুই না। তা আমার বান্ধবী ছিল, বান্ধবীর ভাই ছিল, সবাই ছিল, দেখে ফেলেছে। এখন তো আমি তো ভয় নি, আল্লাহ আমাকে যদি বলে তাহলে তো মা মারবো বাসায় গেলে। এখন ওকে আবার সেটিং দেওয়ার জন্য ওর সাথে আবার কথা বলছে, পরে বলতেছে না, পরে আমার বলতেছে তুমি কি আমার সাথে রাগ করে আসো, আইসক্রিম খাও, কোন আইসক্রিম, আমি আমার আবার কোন আইসক্রিম পছন্দ, কোন আইসক্রিম খাও। পরে আমি বলি কি আচ্ছা ঠিক আছে, রাত্রেবেলা মা দেখলে বকা দিব। পরে ও কি করলো, চুপ করে আমার জন্য আর আমার ছোট বোনের জন্য 2টা আইসক্রিম আনলো, আইনা আমাকে দিল, পরে খাইলাম। তো ও আমাকে পছন্দ করে, পছন্দ করার পরে ও আর কি একজনের সাথে আর কি বলে যে আমি তো এরকম একটা মেয়েকে পছন্দ করি, তো তোমার কাছে কি কোনো ভালো ফকির টুকির আছে, মেয়েটা তো আমাকে পছন্দ করে না। মানে ফকির ধরে আপনার জন্য তাবিজ টাবিজ কিছু করবে? আচ্ছা। তো আমার এই ঘটনাটা আবার আমার মা জানতে পারে, যে এই ছেলের সাথে বলে, সেই ছেলেটা যেভাবে হোক যে কোনো ভাবে আমার মার কানে খবর আসে। তখন আমার মা বাড়ির ভিতর অনেক ঝগড়া লাগায় দেয়, একই বাসা ভাড়া থেকে অনেক ঝগড়া লাগায় দেয়। তখন আমার মা বলে কি রে, তুই কিছু বলস না, তুই কিছু বলস না। তখন আমি বাড়ি ভরা মানুষের সামনে যাই ওকে মানে ওর সামনাসামনি আমি ওকে বলি, এই তোর মতন ছেলের আমার পায়ের নখের যোগ্যতা আছে, তুই আমাকে পছন্দ করস, আমি এই কথাটা বলি। তো এর জন্য ওর সাথে আর আমাদের সাথে কোনো কথা নাই। একই বাসায় থেকে আমার ছোট বোনের জন্মদিন হইলো, তো আমার বিরিয়ানি তো বললামই আগে আমার খুব পছন্দ। তো বাবুর্চি দিয়ে বিরিয়ানি রান্না হয়েছে, আমি সারাদিন খেলে বিরিয়ানি খেয়েছি একটু পরে পরে। তো আমার পেটে ব্যথা উঠে গেছে, এই পেটে ব্যথাটা আমার প্রায় সময় উঠতো। যখন পেটে ব্যথা উঠলো তো মারা সবাই ঘরে টিভি দেখতেছিল, আর আমার পেটে ব্যথা উঠছে দেখে আমি আবার মেজোপার ঘরে চলে গেলাম। মেজোপার ঘরে গিয়ে আমি পেট ধুয়ে কাঁদতেছি, মা ঘুমাইতেছিল। তা আমার মেজোপার শাশুড়ি যায় বলে এ নার্গিস জলদি উঠো, তোমার মেয়ে তো কাঁদতেছে পেটে ব্যথায়, জলদি উঠো। মা উঠছে, আমার পেটে ব্যথা এত পরিমাণ পেটে ব্যথা যা বলার বাইরে, ঠিক আছে। পরে মা আমাকে আল হিলাল হাসপাতালে নিয়ে গেল। জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পরে ওইখানে তারা আমাকে দেখলো, দেখার পর ইনজেকশন দিল, পরে ব্যথা কমলো, ঘুমের ইনজেকশন দিল আবার। তখন ওইখান থেকে নিয়ে আসলো, আর এর পিছনে পিছনে ও আবার গেছে। পরে বলতেছে খালা টাকা লাগবে, টাকা লাগলে আমার থেকে নেন, আমার কাছে টাকা আছে, টাকা নেন। পরে বলতেছে না টাকা লাগবে না। পরে মানে আর কি আমি আমার নিয়ে এই হাসপাতাল বাসায় নিয়ে আসলো, নিয়ে আসার পরে মানে আর কি যখন ইনজেকশনের সব পাওয়ারটা চলে গেলো, আবার পেটে ব্যথা। এই পেটে ব্যথা করতে করতে পরে মানে আর কি আমি 12 দিন মানে ঘরের ভিতরে রেখে আমাকে 5 দিন ট্রিটমেন্ট দেয়, আমাকে ইনজেকশন দেয়, ঘুমের ইনজেকশন, যেটাকে নিশার ইনজেকশন বলে। তো আমার মামা এসে বলে তুই তো এইভাবে করে মেয়েটাকে মাইরা ফেলাবি। যখন ইনজেকশনটা আমার স্যালাইনের ভিতরে পুশ হয় তখন আমার পুরা হাত মানে জইলা পুরা ছাড়খাড় হয়ে যায়, ঠিক আছে। তখন বলতেছে মেয়েকে তুই ইনজেকশন দিয়ে মাইরা ফেলাবি। কিসেন্ট হাসপাতালে ওনাদের কেমন ভাই হয়, ওনাদের মামা লাগে, ওনার কাছে নিয়ে যায় ওকে দেখা। পরে নিয়ে যাওয়ার সাথে সাথে আমাকে ভর্তি করে কিসেন্ট হাসপাতালে শাহবাগ। পরে সেখানে ভর্তি করার পরে তো আমি 12 দিন না 10 দিন থাকি। থাকার পর ও আর কি যাই, তো ওর আবার টাকাও দিছিল আমার মাকে যে ধার নেন। তখন আমার মা কোনো দিশে মিশে না পেয়ে ওর থেকে বিপদের সময় টাকা নেই, একই বাসা ভাড়া থেকে সব ভুইলা যায়। তো আমাকে দেখতে চায়, আমাকে বলে কিছু খাবা, তখন আমাকে উপন্যাসের বই কিনা দিয়ে আসে পড়ার জন্য। তারপরে যখন আমি আসবো, আসার 2 দিন আগে আমি তো জানতাম যে আমাকে পছন্দ করে, আর আমি সে সবকিছুর প্রমাণ পাইছি। তো আমাকে একটা আম দেয়, তখন কিন্তু আমের সিজন, একটা আম দেয়, আমটা খুবই সুন্দর আমার মনে আছে। সে আমটা বলে কি আমটা তুমি খাবা। তখন আমটা খাওয়ার পরে আমটা খাওয়ার পরে না মানে ওর প্রতি একটা মানে আর কি মায়া কাজ করতো, ওকে দেখলে একটা মায়া কাজ করতো। যখন আমি আমার মাদের কাছে মানে ওকে না দেখতাম তখন আমার মারা যেটা বলতো সেটাই ঠিক আছে, যখন আবার ওর কাছে যাইতাম তখন ওর কথাই ঠিক আছে, মানে এরকম পর্যায়ে চলে গেছি। আচ্ছা। পরে ও আর কি আমাকে দেখা করতে ডাকতো, আমি ওর সাথে দেখা করে এসে মা যদি বলতো যে দেখা করছিস, না আমি দেখা করিনি, মানে এগুলো করতাম। কিন্তু কেন করতাম, সেটা কি ভালোবাসা ছিল না কি ছিল সেটা আমি নিজেও জানি না, ঠিক আছে। তখনের বয়সটা তো আমার ওরকম বয়স ছিল না, যার কারণে ভালোবাসা ছিল না কি ছিল আমি বুঝতেই পারিনি। যাক, পরে আমার মা এখান থেকে আমার জন্য ছেলে দেখতেছে, ছেলে এসে দেখে গেছে, তো পছন্দ হয়েছে। পছন্দ হওয়ার পর আর এইখান থেকে
মানে আর কি ও আমাকে আমাকে বলে চলো শিপা আমরা চলে যাই, তোমার জন্য তো ছেলে দেখতেছে, চলো আমরা চলে যাই। আমি বলি, অসম্ভব, কখনোই না, আমি যাব না। আমি গেলে আমার বড় আপা এইভাবে বিয়ে করছে, আমি যদি এভাবে বিয়ে করি তাহলে আমার মা অনেক কষ্ট পাবে। আমি ওকে আবার বলছি। পরে ও বলছে আমার কাছে 10,000 টাকা আছে, চলো চলে যাই। তখন আমি ওকে না করছি ডাইরেক্ট যে আমি যাব না, যদি আমার মা বাবাকে তুমি আমাকে নিতে পারো তাহলে আমি যাব, তার আগে আমি কখনোই তোমার সাথে যাবো না আর এমন কোনো কিছু করবো না। এ কথা আমি ওকে বলি। যখন আমাকে ছেলে দেখা যায় তখন আমার আর কি আব্বা বলে যে ও তো এরকম ডিস্টার্ব করতেছে, ওকে একটা শিক্ষা দিতে হবে। তো কালকে তখন র্যাব নতুন নামছে, অনেক কড়া, র্যাব এরিয়া অনেক কড়া। তখন বলছে আমার আব্বা বলছে যে আব্বার একটা বন্ধু ছিল যে দোকানে মাল দিত, তো বলতেছে যে মামা কালকে যদি র্যাব আসে তাহলে তুমি শুধু বলবো ও তোমার উন্না ধরে টান দিচ্ছে। এবার আর কি আমার আব্বা আমাকে বলতে বলছে। তখন আমি বললাম যে ওর টাকায় ওর সংসার চলে, ওর বাবা তো খরচপাতি দেয় না, খোঁজ খবর নেয় না। আজকে যদি আমি এই কথাটা বলি তাহলে ওর সংসার কিভাবে চলবে, সংসার বন্ধ হয়ে যাবে। সংসার বন্ধ হয়ে যাবে। তো একজনের এই ক্ষতিটা করা তো ঠিক না। তখন আমি আবার আব্বাকে বললাম আব্বা এই জিনিস করব, তখন ও তো পরবর্তীতে আমার ক্ষতি করতে পারে। তখন আমার আব্বা বলে যে তোমার এত কিছু চিন্তা করা লাগবে না, ও যখন আসবে তখন তুমি বিয়ে অনেক দূরে চলে যাবা। আব্বা আমার এই কথা বলে। তখন আমি বললাম আব্বা যে খুঁজা বের করার সে মাটির নিচে থেকে খুঁজা বের করবো। তখন আব্বা আমাকে ধমক দেয়। তা আমি চাইতেছিলাম না যে কারো কোনো ক্ষতি করি, কেননা কারো ক্ষতি করে কেউ তো কখনো ভালো থাকতে পারে না। এই জিনিস সব অনেক আগে থেকে আমার ভিতরে জিনিসগুলো কাজ করতো। তখন আমি ভাবলাম যে যেখানে আমার বিয়ে ঠিক করছে আমি সেই দেশে চলে যাই আমার খালার বাড়িতে। অথচ আমি রাস্তাঘাট কিছু চিনি না, শুধু জানি ভৈরব যেতে দেবো, ওইখান থেকে লঞ্চে কইরা আমার খালার বাড়িতে যাবো, এটাই আর কি জানতাম। তা আমি আবার 200 টাকা আমার এখান থেকে আমি চুরি করি, যার সাথে আমার বিয়ে ঠিক করছে তাকে আমার খালার বাড়িতে যে আমার খালাকে বলবো যে আমাকে বিয়ে দিয়ে দেন এখানে। কিন্তু আমার অরিজিনালি এমন কোনো কিছুই ছিল না যে আমি ওর সাথে পালা যাবো। আমি শুধু ওকে বাঁচাইতে চাইছি। আমি চাইনি যে আমাকে তোমরা অন্য জায়গায় বিয়ে দিয়ে দিবা, ঠিক আছে, কিন্তু আমি কারো জীবন নষ্ট করতে চাই না। আজকে ওকে মারধর করবে, ওর মা কাঁদবে, অভিশাপ দিবে, সে অভিশাপ গুলো তো আমার গায়ের হিসাব পড়বে অবশ্যই। ঠিক আছে, ভালো মানুষ বাঁচতেই পারে, সেটা তো কোনো অপরাধ না। ঠিক আছে, যার জন্য আমি এগুলা আর কি ভাবছি। তো আমি যখন ওকে বলি যাওয়ার কথা, তখন আমি সকালবেলা ওঠার পর আমি আবার বাড়ি সে নিচে একটা চিঠি লেখা যায়, মা আমি খালাম্মার বাসায় গেলাম, তোমরা আমার জন্য কেউ টেনশন করো না, ঠিক আছে। তো এখন ও বাড়িতে নেই, আমিও বাড়িতে নেই। তো আমার মা আবার বললো যে তোর আব্বাকে বল 1/2 কেজি আটা না 3 পা আটা আনতে। তা আমি আবার দোকানে গেছি, দোকানে যে আমি আব্বারে বললাম আব্বা 1/2 কেজি আটা না 3 পা আটা নিতে বলছে আম্মা। তো এই কথা বললে ওইখান থেকে ব্যাগ নিয়ে আমি বাইরে থেকেই চলে গেছি, আমি আর থামিনি। ও আবার ওর মার ব্যাংক ভেঙে ফেলাইছে, ভেঙে সব টাকাগুলা নিয়ে নিচ্ছে। ওর মা পয়সা টাকা টুকা জমাইছে, ওগুলো নিয়ে নিচ্ছে। নিয়ে নেওয়ার পরে ওর কাছে তখন টাকা ছিল না, কিন্তু ও তো পালাই যাবে আমার সাথে, কিন্তু আমার তো এগুলো ছিল না প্ল্যান। তো আমি যখন বাংলা স্কুলে এখানে যাই তখন আমি বললাম এরকম এরকম আব্বা বলছে তুমি চলে যাও এখান থেকে, আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক। তা আমি বাসে উঠি, গুলিস্তানের বাসে। ও আমার সাথে সাথে বাসে উঠে। ওঠার পর আমাকে বলে তুমি যেখানে যাইবা আমি তোমাকে সেখানে পৌঁছাই দিয়ে আসবো, চলো, তুমি তো চিনবা না, আমি তোমাকে দিয়ে আসবো। তো এই ভাইবা ও যায় আমার সাথে। যাওয়ার পরে আমি বলছি তোমার সাথে আমি যাওয়ার জন্য আমি আসিনি। পরে বলছে সমস্যা নেই, তাহলে আমি তোমার যে জায়গায় যাবে সেখানে আমি তোমার পৌঁছায় দিয়ে আসবো। তাই আমি ভাবলাম যে পৌঁছায় দিয়ে আসলে তখন আমার সেন্সে এতটুকু কাজ করে নাই যে আমি জোর সাথে যাইতেছি তার পরিণত কি হবে, ভালো হবে বা খারাপ হবে। তখন এখান থেকে গেলাম, যাওয়ার পরে তখন ছিল 15 আগস্ট, শোক দিবস। আচ্ছা, ঠিক আছে। তো রাস্তাঘাট আমরা যখন গুলিস্তানে যাই সব গাড়িগুলো বন্ধ। এখন আমাকে বলে গাড়ি তো বন্ধ, কোথায় যাবা, এখন তো বাসায় যাইতে পারবা না, তাহলে চলো তুমি আমার দাদির বোনের বাসায় চলো, ওইখান থেকে কালকে আমি তোমাকে পৌঁছায় দিয়ে আসবো। তাই আমি ভাবলাম ঠিক আছে তাহলে যাই। তখন আমি মাথায় আমার কোনো কাজই করতেছিল না। পরে গেলাম, যাওয়ার পর এর মধ্যে আমার যেই মালিক মহাজনের কাজ করতাম শাড়ি কাজ, তার মোবাইলে ফোন দিলাম। ফোন দেওয়ার পর আমি বললাম যে খালেক ভাই মাকে বললেন যে আমি এরকম এরকম একটা মহিলার সাথে আছি, রাস্তায় তো হরতাল, এর জন্য যাইতে পারিনি, ওনার সাথেই আমি আছি, আমি খালামার বাসায় কালকে যাব, টেনশন যেন না করে, এটা আর কি আমি বলছি। বলার পরে উনি বলছে আচ্ছা ঠিক আছে। পরে বুঝা ফেলাইছে যে আমাকে নিয়ে ও পালাই গেছে, কিন্তু অরিজিনাল তো পালাই যায়নি। ঠিক আছে, তখন বলে তোমরা থাকো, 2 দিন পরে আমি তোমাদের বিয়ে করাই দিব, এই কথা বলে। কিন্তু আমি তো বিয়ে করবোই না, আমি তো ওকে বিয়ে করবোই না। তো এখন অনেক ভাবে ও বুঝায় আমাকে, বুঝানোর পর যেই নাম্বার থেকে আমরা ফোন দিই সেই নাম্বারে ওই মহাজন ফোন দেয়। ফোন দেওয়ার পর আমরা দুজন বসে থাকি, ওইখানেই বসে থাকি। বসে থাকার পরে জিজ্ঞাসা করে এখানে কি একটা মেয়ে আছে, মেয়েটার গায়ের রং এরকম, মেয়েটার চুলগুলা লাল। তখন আমি বলি বইলেন না, কিন্তু লোক বইলা দেয়। পরে ওইখান থেকে আমার দুলাভাইরা সবাই আর কি জিজ্ঞাসা করে এটা কোন জায়গা, কোন দেশ, জায়গার নাম জিজ্ঞাসা করে। ওইখান থেকে আমাকে নিয়ে রিটার্ন ব্যাক করে। আচ্ছা, না বিয়ে করতে পারিনি। পরে ওইখান থেকে আসি, আসার পর ঢাকা আসি। ঢাকায় চলে আসে। হ্যাঁ, ঢাকায় আবার চলে আসি। ঢাকায় ওর বাড়ি হলো শরীয়তপুর।
ঠিক আছে, আমাকে নিয়ে ফরিদপুর চলে যায়। আচ্ছা ফরিদপুর হ্যাঁ। থেকে আমাকে নিয়ে আবার ঢাকা চলে আসে। আচ্ছা ঢাকা আসার পর ওর চাচার বাসায় যাও, চাচার মানে ওর চাচিও অনেক উল্টাপাল্টা কথা বলে, তুমি কি ও কি দেখছো হ্যান ত্যান এসব অনেক কথা বলে। তখন আমি অনেক কাঁদি। কাঁদার পর ও আবার ওইখান থেকে যে ভাই মানে আর কি মিথ্যা কথা বলে আর কি করে তার কাছে যাই। এখন সে বলে শিপা এখানে থাইকো না 1 মিনিটও, এখানে থাকলে অনেক সমস্যা হবে, তোমার মারা পুলিশ আনছে এই সেই অনেক ভয় দেখায়। যার কারণে ওইখান থেকে উনি যদি তখনও বলতো যে শিপা আমি তো বুঝতে পারি নাই, ঝামেলা হইতেছে তুমি চইলা যাও বাসায়, হুম। বেজেও তো হয় নাই চইলা যাও বাসায়, তাহলে আমি চইলা যেতাম। আমি তো ভয় পেয়েছি কারণ আমার বয়সটা তখন কম, হুম। আমি অতটা ভালোভাবে বুঝতাম না। কত বছর বয়স তখন আপনার? তখন আমার 13 বছর বয়স। 13 বছর বয়স, ওকে। ঠিক আছে, তা আমি ভয়ে নাই পরে মানে আর কি 13 তো খালি পড়ছি আমি। হুম। ঠিক আছে, তখনের কথা। তখন আমি চইলা যাই ওইখান থেকে, ও আমাকে মুন্সিগঞ্জে নিয়ে যায় ওর ফুপুর বাড়ি। ফুপুর বাড়িতে যাই, যাওয়ার পর ওর ফুপুরা রাখার পর আমি যাই 15 তারিখে, হুম। আমার বিয়ে হয় 28 তারিখে। এতদিন পর্যন্ত ওর ফুপুর বাড়িতে আমি থাকি। মানে শেষ পর্যন্ত আপনি রাজি হলেন নাকি বিয়ে? পরে হ্যাঁ, পরে আমাকে বলে দেখো এখন তুমি যদি যাও, আমি খালি বলতাম আমি বাসায় যাব, হুম। আমি বাসায় যাব। তখন আমাকে বলে যে তুমি যখন বাড়িতে যাও যে মাথা উঁচা করে তুমি দাঁড়াইতা, তোমার সাথে তোমার কিছু হয় নাই, মানুষ তো তোমার খারাপ মান সম্মানের হ্যাঁ, প্রশ্ন, হ্যাঁ। বলবে তোমার সাথে আমার অনেক কিছু হয়েছে, অরিজিনালি তো কিছু হয়নি। হুম। তখন আমি চিন্তা করলাম ঠিকই তো বলছে, আর আমি আমার ভাইকে অনেক ভালোবাসতাম, আমার মাকেও আমি অনেক ভালোবাসতাম। তো ওই খালি রাত্রের বেলা খালি কাঁদতাম আমি আমার মার কাছে যাবো, আমি আমার মার কাছে যাবো। যাই হোক, আপনি তারপরে ওকে রাজি হন। পরে রাজি হই, উনাদের এখানে আমার বিয়ে হয়। বিয়ে হওয়ার পর এখানে আমরা সংসার করি। তার মানে একরকম জোর করেই আপনাকে আপনার হাজবেন্ড বিয়ে করলো। কিন্তু মানে এগুলো আর কি তখন তো আমি এটা বুঝতে পারিনি যে বিয়ে কাকে বলে। বিয়ে মানে সারা জীবন সুখে দুঃখে তার পাশে থাকা বা তার সাথে থাকা, এটাও আপনি বুঝেন? এটা আমি বুঝি নাই। বয়স তখন কত? ঠিক আছে, তো 13 তখন। 13 বছর বয়স। আমি তখন ওর বয়স কত ছিল? ওর ভালোই বয়স ছিল, মানে আর কি আপনার চেয়ে কয় বছর? আমার চেয়ে ওর 3 বছরের বড় ছিল। তাহলে তো ওরও তো 14, 15, 16 বছর বয়স। ওর মানে আর কি ও নাকি ওর ফ্যামিলি সবার বড়, ও বলতো ওর বয়স বেশি, ফ্যামিলির মানে আর কি ওর চাচাতো ভাই বোন সবার বড়, আমার শ্বশুর সবার বড় ছিল, ওকে, আর ঠিক ও আছে। ছিল বড় সবার। মানে ওকে বিয়ের জন্য প্রাপ্তবয়স্ক ছিল ওর নাকি ও 17 ছিল, 17-18 ওর ছিল, মানে দুজনই খুব অল্প অল্প বয়স বয়সে? ছিল। হ্যাঁ। তো এখন মানে ওর যে ব্রেনটা ছিল, যে জ্ঞানটা ছিল, সেটা আমার ছিল না। ঠিক আছে, জ্ঞান না থাকলে তো একটা ফ্যামিলিও চালাইতে পারতো না, তাই না? যেহেতু যাই হোক। একটা ফ্যামিলি চালায় হ্যাঁ। সেহেতু ও ভালোই বুঝে। হুম। ঠিক আছে, তো আমাকে এগুলা বলে। তো প্রতিটা মেয়ের মনের ভিতরে একটা চাহিদা থাকে যে আমার হাজবেন্ড এমন হবে বা আমার স্বামী এরকম হবে বা আমার স্ত্রী এমন হবে। প্রতিটা মেয়ে বা ছেলের মধ্যে একটা চাহিদা থাকে, যে চাহিদাটা আমার অপূর্ণ, আমার জায়গায় আমার অপূর্ণই রয়ে গেছে। সেটা কখনোই আমার সেই খালি জায়গাটা আমার অপূর্ণই খালি রয়ে গেছে, যেটা কখনো ভরেনি। ও হয়তো আমাকে পায়ে হ্যাপি, কিন্তু আমি ওকে পায়ে কখনো হ্যাপি হই নাই, কখনোই সেইভাবে আমি খুশি হইনি। কিন্তু কখনো ভালো লাগতো না, মানে ও আমাকে ছুঁইতো বা কোনো কিছু করতো, হুম। সেই জিনিসগুলো আমার ভালো লাগতো না। হুম। ঠিক আছে, সেগুলো আমি করতাম বাধ্য হইয়া, হুম। বাধ্য হইয়া করতাম। তো যাক, তারপরে যখন আমার প্রথম আমার বাচ্চা কনসেপ্ট করে, তখন তো আমি বুঝি না। কত বছর বয়সে পর বিয়ে, কতদিন পর? বিয়ের পরে প্রথমেই আমার বাচ্চা কনসেপ্ট, প্রথমে বাচ্চা কনসেপ্ট করার পরে তখন আমি বলি যে বাচ্চা কনসেপ্ট করছি, তখন আমি অনেক অসুস্থ হয়ে যাই। তো ওর মানে আমার শ্বশুর, বিয়ের পরে তো আমার শ্বশুর, তো উনি আবার মুন্সিগঞ্জে যায় আমাকে নিয়ে আসে, আমাকে আর ওকে নিয়ে আসে ঈদের পরে নিয়ে আসার পরে মানে আর কি এর মধ্যে আবার আমি যখন বিয়ে হয়, আমি কথাটা পিছনে রেখে আসছি, আমার বিয়ের 15 দিন যাইতে না যেতে মানে আমি পাগল হয়ে যাই, পাগলের মতন আমি আচরণ করি। আমি শুধু এতটুকু বলি আমার মার কাছে যাব, নিজের মাথার চুল নিজে টাইনা ছিঁড়া ফেলাই। ঠিক আছে, আর মনে হইতো কে জানি কি পড়তেছে আমার ভিতরে, জইলা পুইরা মানে 10টা বাজলে, সকাল 10টা বাজলে আমার ভিতরে জইলা পুইরা ছাড়খাড় হয়ে যেত। আর খালি বলতাম আমার মার কাছে যাব। মানে বিয়ের পরে আপনাকে বাড়িতে পাঠায়নি? না, বাড়িতে পারিনি, ওর মুন্সিগঞ্জেই রাখছে, ওইখানে আমাকে রুম ভাড়া করে ওইখানেই রাখছে। আচ্ছা। তো মানে কি অনেক কষ্ট করে আর কি সংসার চলতো। হ্যাঁ। মানে ওই করতো, মানে জুতার আপারের কাজ করতাম, আর Okay. জুতার মধ্যে যে কারচুপির কাজটা হয় প্রতি চিমড়ি বসানো, সেগুলা ও ঢাকা থেকে নিয়ে যেত, ওইখানে আমরা দুজন কাজ করতাম। ওকে। ওইখান থেকে ও আর কি আমাকে খুবই মারধর করে। ঠিক আছে, মানে আমি এদিক ওদিক চলে যাই দেখে খুবই মারধর করার পর ও আমার মার কাছে নিয়ে আসে। হুম। বিয়ের 3 মাসের সময় আমার বাচ্চা সহকারে মানে নিয়ে আসার পর সে বাচ্চাটা আমার মা নষ্ট করে দেয়, রাখে না, নষ্ট এটা কি করে। প্রথম বাচ্চা? হ্যাঁ, ওটি প্রথম বাচ্চা নষ্ট করে দেয়। ওকে। ঠিক আছে, তারপরে মানে আর কি আমার মারা দিবে না, অনেক ওর থেকে ছাড়ানোর অনেক চেষ্টা করে, তখন আমি বুঝি না। হুম। তখন মানে আর কি আমাকে বলে বিয়ের পর স্বামী সব মানে আশেপাশের অনেকে মানে কি লুকায় আমাকে এগুলো বলতো। তারপর আমি আবারও 21 দিন পর আবার ওর কাছে চলে যাই। হুম। ওর কাছে চলে যাই, মারা অনেক ছাড়ানোর চেষ্টা করে, অনেক চেষ্টা করে ছাড়ি না, সংসার করতে থাকি। তারপরে এই যে আমার এই ছেলেটা আমার আবার কনসেপ্ট হয়, তখন আমি মেজস্টোপে কাজ করি। মেজস্টোপে কাজ করার পরে 6 মাসের মধ্যে মেজস্টোপে কাজ করি আমি। হুম। কাজ করার পর যখন বাচ্চা কনসেপ্ট করে, তখন আবার এখান থেকে চাকরি ছাইড়া দিই। ছাইড়া দেওয়ার পর খুবই কষ্টে আর কি দিন যাইতো। ও খুবই মারধর করতো আমাকে,
আচ্ছা, খুবই মারতো। তো যে বাসায় ভাড়া ছিলাম সে বাসায় উনি আমাকে বলতো, ভাড়াটিয়া আপা বলতো, শিপা এখনো সময় আছে চইলা যা, এগুলো বলতো। এগুলা বলতো, এখনো সময় আছে চইলা যা। ও কি তুই কি? আমি বললাম যে একটা বাচ্চা নষ্ট করছি, মরলে তো আমার কবর হিসেবে আমার দিয়ে লাগবে, আমারটা তো কেউ দিবে না। ঠিক আছে, আমার বাচ্চা নিয়ে যদি আমার ফ্যামিলি আমাকে নেয় তাহলে আমি যাবো। তা আমি আমার ফ্যামিলিকে প্রস্তাব দিলাম আমার বাচ্চা সহকারে আমাকে নিবা। পরে আমার দুলাভাই বললো যে দুলাভাই না, নিবে না। তার জন্য আমি গেলাম না। ও আমাকে বলতো শিপা অনেক কষ্ট করো, না খায় থাকো, চইলা যাও। আমার হাজবেন্ডও আমাকে বলতো, কিন্তু আমি যাইনি। বাচ্চা হওয়ার পরে আপনি আর জাননি? না, বাচ্চা হওয়ার তখন বাচ্চা আমার কনসেপ্ট করছে, তখন অনেক চইলা দিতে বলছে, অনেক কষ্ট করি, না খায় থাকি সারা দিন। মানে জামাই বলতো চলে যাও, ও বলতো মানে অনেক কষ্ট করি ওর কাছে তখন থাকি। আর আপনি জান? তখন আমি যাইনি, মানে তখন কষ্ট করছি কিন্তু আমি যাইনি। তারপরে বাচ্চা যখন আমার 5-6 মাসের পেটে, তখন ও আমাকে ভাত দিছি, ভাতের বল সহকারে, যে কোনো কোন কথা জানি ভাতের বল আমার মুখের উপরে মাইরা আমি নিচে বসো খাটের উপর এক লাথি মারছে আমায়। তখন আমি পিড়িতে বসেছিলাম, পিড়ি থেকে আমি পড়ে গেছি। মানে ও খুবই মারধর করতো। তারপর আমি ওর সাথে সংসার করছি, আমি এত কিছুর পরে কিন্তু ওকে ছাড়িনি। তারপরে ও হেরে যায়, 2 বছরের জন্য বাইরে যায়। বাইরে যাওয়ার পর আমি ওষুধ কোম্পানিতে কাজ নিই। তারপর আমি ওষুধ কোম্পানিতে চাকরি নিই। আমি মানে কি ওইখানেও কাজ করি, ও তো বাইরে চলে যায়। তখন আমার ছেলেটা হয়, ছেলেটার বয়স তখন 1.5 বছরের মতন। তখন ও বাইরে চলে যায়, মানে 1 বছর শেষ হয়ে মানে 2 বছর চলতেছে। তখন ও বাইরে চলে যায়, বাইরে যাওয়ার পরে দুবাই যায়। তখন দুবাই যায় 2 বছর থাকে। তখন আমি চাকরি করতে থাকি, ও আমাকে চাকরি করতে মানা করে, চাকরি করার দরকার নেই। তাই আমি ভাবি যে চাকরি করবো, আমি কি একটা চেনের অনেক শখ, চেন নিবো, চেন নেওয়ার পর মানে একটা স্বর্ণের চেন কিনবো, কেনার পর চাকরি ছাইড়া দিব। এর জন্য চাকরি করে থাকি। অফিসে সবাই আমাকে চিনে, তখন এমন কোনো কিছু হয় না, সবাই চিনতো জানতো। তখন মানে একজনের সাথে ফোনে রং নাম্বারে আমার পরিচয় হয়। কিভাবে? মানে আমার মোবাইলে তখন ও আবার বাইরে যাওয়ার পর, যে মাসে যায় তার 2 মাস পর আমার জন্য একটা ফোন পাঠায়। ফোনের মধ্যে তখন আর কি, যখন ফোন ইউজ করি তখন একটা রং নাম্বারে ফোন আসে। আচ্ছা, অনেক রং নাম্বারে আসতো, কথা বলতাম না, কিন্তু ওই রং নাম্বারে ফোনে কথা বলতো এমন ভাবে যে আমি তার সাথে কথা বলি। প্রিয় শ্রোতা, জীবন গল্পের এখন পর্যন্ত সেরা কয়েকটি গল্প এবং রেডিওতে অপ্রকাশিত একটি বিশেষ গল্প নিয়ে এবারের বই প্রকাশ হতে যাচ্ছে, জীবন গল্প পার্ট 2। যারা এই বইটি ঘরে বসেই সংগ্রহ করতে চান, কারণ অল্প সংখ্যক বই বাজারে আনা হয় প্রতি বছরই ফেব্রুয়ারি মেলাকে কেন্দ্র করে, বই মেলাকে কেন্দ্র করে, তারা ফোন দেবেন এই নাম্বারে। নাম্বারটি হচ্ছে boibajar.com এর, এবং নাম্বারটি হচ্ছে 09611262020। আমি আবারও বলছি 09611262020। এই নাম্বারটিতে ফোন দিন। বইয়ের মূল্য রাখা হয়েছে সর্বসাকুল্যে 200 টাকা মাত্র। ওকে, যেখানটা আমরা ছিলাম। কিন্তু ওই ছেলেটা আমাকে চিনতো, মানে এটা আর কি, ওরা আর কি বন্ধুরা প্ল্যান করে আমার সাথে কথা বলে। ছেলেটা চিন্তা কিভাবে? ছেলেটা চিনতো কিভাবে, ওর এক বন্ধু বলতো যে মেয়েটাকে এরকম আমি ফোন দিই, মেয়েটা আমার সাথে কথা বলতে চায় না। ওরা বলে দিয়ে আমি কথা বলে দেখ। এবং আপনি দেখা করতে যান? হ্যাঁ, দেখা করতে যাই। কথা বলার কতদিন পরে দেখা করতে যান? মানে কথা বলার মনে হয় মাসখানেক পর। মাসখানেক পরে। তখন আপনার হাজবেন্ড ও তো বাইরে দুবাই থাকে। দুবাইতে তখন? হুম। হ্যাঁ, তো তারপর? তো তখন আমি ওষুধ কোম্পানিতে কাজ করি। তখন আপনার একটা বাচ্চা আছে? হ্যাঁ, বাচ্চা আছে। জি। তো কথা বলার পর, আমার ছেলে তো ছোট, একদম ছোট। তো কথা বলার পরে ও আর কি আমার সাথে দেখা করতে চায়। দেখা করার পর আমি তো বলি না আমার বিয়ে হয়েছে। যখন দেখা হয়, তখন দেখা হওয়ার পর আমি বলি আমাকে দেখা আপনার কি মনে হয়? কয় ভালো। আমি কি ভালো না, আমি ম্যারিড, আমার একটা ছেলেও আছে, আমার হাজবেন্ড বাইরে থাকে। এই কথাটা আমি বলে দিই। ওকে। পরে বলে তো আমি কি যে, তো আমি মিথ্যা কথা বলছিলাম যে আমি লেখাপড়া করি, আমি চাকরি করি। পরে ওর সাথে মানে এমনি কথাবার্তা বলি, কিন্তু ও ছিল ড্রাইভার। আচ্ছা। ও আমার সাথে মিথ্যা কথা বলে। তখন ও আবার বলে যে আমি মিথ্যা কথা বলছি, আমি কোনো লেখাপড়া করি না, আমি গাড়ি চালাই। আচ্ছা। ঠিক আছে, তখন একটা ফ্রেন্ডশিপ হয়, জাস্ট বন্ধুত্ব হয়। হ্যাঁ। তো কিন্তু ওর কথাবার্তা খুবই ভালো লাগতো আমার কাছে, খুবই ভালো লাগতো ওর কথাবার্তা আমার কাছে। তো কথাবার্তা বলতাম। তো একদিন আমাকে বলে ওদের বাসায় নিয়ে গেছে, ওর মার সাথে কথা বলাইছে। ঈদের মধ্যে 6 মাস থাকে ওর সাথে আমার সম্পর্ক, থাকে 6 মাস। মানে সেটা জাস্ট বন্ধুত্বের, আচ্ছা। জাস্ট অন্য কোনো কিছুই না। তো আমার ছেলেকে খুবই আদর করতো আমাকে, মানে আর কি এমনি বাইরে কোথাও ঘুরতে টুরতে যাইনি, ফোনিং যা কথাবার্তা, রাস্তাঘাটে দেখা, এই জাস্ট। আর ওদের বাসায় একদিন গেছি, ওর মা ছিল, ওর মার সাথে দেখা করাই দিছে। তার মানে আপনার বাসা পর্যন্ত চলে গেছেন? হ্যাঁ, ওর বাসা গেছি। ওর বাসা মানে ঢাকার মধ্যে ছিল। তো ওদের বাসায় যাই, আমি যাই, আমার বান্ধবী যায়, আমার ছেলে যায়, আমরা হাঁটতে যাই। ওর মা অনেক কিছু রান্না করে, খাওয়া দাওয়া করি। তা আমার ছেলেটা আবার ও শিখাইতো বাবা ডাকতে, তো বাবা ডাকতো। তাই আমি বলতাম এগুলা কি শিখাও? আমি বলতাম এগুলা কি শিখাও? কি হয়েছে আমার পোলা, এগুলা বলতো, মানে দুষ্টামি করতো, জাস্ট এরকম, এমনি অন্য কোনো কিছু না। তারপর ওর মার সামনেও বাবা বলতো। এই ধরনের বন্ধুত্ব সম্পর্ক গড়ে উঠছে, এটাকে আপনার হাজবেন্ড জানতো দেশের বাইরে থেকে? না, ও জানতো না, কিন্তু ওর সাথে কথা বলে দিছিলাম, ফ্রেন্ডশিপ। ও বাংলাদেশে যখন আসে তখন ওর সাথে কথা বলে দিছিলাম যে আমি রং নাম্বার, আমার সাথে একজনের সাথে ফ্রেন্ডশিপ হয়, কথা বলো।
আচ্ছা। আর আমার হাজবেন্ড আমাকে যেটা সবচেয়ে বড় কথা হলো সময় দিত না। হুম। ভালো মন্দ একটা সুখ দুঃখের কথা কার সাথে বলে, তার স্বামীর সাথেই তো বলে। সে তখন আপনার তো- বয়সও অনেক অল্প, 14 বছর 13-14 বছর। হয়। তখন আমার সাথে কথাও বলতো না ভালো করে, মানে আর কি ফোন দিত, দিয়ে জিজ্ঞাসা করতো খাওয়া দাওয়া করছো, ভালো আছো, ছেলে কি করে, ভালো আছে বা শেষ, এই আর কোনো কিছু না। কিন্তু একটা চাহিদা বা একটা ভালোবাসার কথাবার্তা ওর মধ্যে, সেই জিনিসগুলো আমি কখনো পাইনি। সবসময় খুঁজতাম ওর মধ্যে, আচ্ছা। যেটা আমি ওর মধ্যে পাইতাম না। তো মানে আর কি তারপর ও আমার থেকে দেখতে মানে বলে না মানানসই নাই, একদম মানে বেমানান, আপনার সাথে যায় না। একদম যায় না। আচ্ছা। ঠিক আছে, তারপর মানে আর কি বলতে হয় না এই কথাটা, কিন্তু তারপর আমি কখনো ওকে মুখের উপরে বলতাম না, মানুষ বলতো, সবাই বলতো যে কি এর সাথে কি, এগুলো বলতো। তো কিন্তু আমার কাছে খুব খারাপ লাগতো, ওকে যদি কেউ কিছু বলতো আমার কাছে খুব খারাপ লাগতো, শত হোক আমার স্বামী তো, খুব খারাপ লাগতো আমার কাছে। তো যাক, ওইখান থেকে ও 2 বছর থাকার পর ও বাংলাদেশে আসার পরে, আর এ আবার কি করে আমার সাথে মিথ্যা কথা বলে ও বিয়ে করে। আমাকে বলে যে আমার ভাইয়ের জন্য মেয়ে দেখতেছি, কিন্তু মেয়ে ওর জন্য দেখা হইতেছে। তো তুমি তো আমার ফ্রেন্ড, তুমি আমার বন্ধু, তুমি আমাকে বলতে পারতা, আমার যেহেতু একটা সংসার আছে আমি তো তোমার কাছে যাব না, তো তুমি বলতে পারতা যে আমার জন্য মেয়ে দেখতেছে। ভালো কথা, ও আমাকে বলে নাই। না বলার কারণে পরে যখন ও বিয়ে করে, বিয়ে করার পর আমি যখন ওকে ফোন দিই, ও ফোন রিসিভ করে না। কি ব্যাপার, ফোন রিসিভ করে না? পরে একদিন ওর বউ ফোন রিসিভ করে, পরে দিয়ে এসে আমি কাইটা দিলাম। কাইটা আমি কিছুক্ষণ পর আবার ফোন দিলাম। ফোন দেওয়ার পর ওর মা আবার আমাকে চিনতো, আমার নাম্বার দিকে চিনতে পারছে, পারার পর মার ফোন ধরছে, ধরার পর আমাকে বলে তা আমরা এরকম করে হঠাৎ করে বিয়ে করাইছি ওকে, তো এখন তো ওর বউ যদি দেখে ফোন দিতে তাহলে মাইন্ড করবে, তো তুমি আর ওকে ফোন দিও না। তারপরে ওর সাথে আমার সবকিছু বন্ধ বন্ধ, আমি আর ওকে ফোন দিই না, ও আমাকে ফোন দেয় না। তা আমি আমাদের অফিস থেকে পিকনিকে নিয়ে গেল, পিকনিকে গেলাম। তো সেখান থেকে ও আবার আমাকে একদিন যখন আসি, তখন ও আমাকে দেখে রিক্সায়, ও যাইতে থাকে, আমি হাইটে আসতে থাকি। আমার ছেলে তখন মানে ছোট ছোট পা দিয়ে হাঁটে, ওকে নিয়ে গেছিলাম। তখন ওকে নিয়ে আমি আসতে থাকি, তখন দেখার পর রিক্সা থামায়, আমার সাথে কথা বলে। কথা বলার পর তো কথা বলি জাস্ট কথাই, তারপরের থেকে মানে ও আবার আমার পিছনে ঘোরা শুরু করে দিল। হুম। মানে ওর ভিতর একটা ভালো লাগা কাজ করলো। তখন মানে ওর কেন ভালো লাগছে তা জানি না, খুব ভালো লাগছে, তখন বারবার ফোন দেয়। কারণ আমার কথা হলো তুমি বিয়ে করছো, তোমার সংসার আছে, রাইট। এখন তোমার সাথে আমার কথা বলা ঠিক না। হুম। এর জন্য আমি কথা বলতে চাইতাম না। ও বারবার ফোন দিত, পরে কেন? এখানে তো ফোন আপনি বিয়ে করেছেন, হ্যাঁ আমার আপনার সংসার থাকার পরও আপনি ওনার সঙ্গে বন্ধুত্ব করেছেন। সো ও তো আপনার সাথে বন্ধুত্ব করতে গেলেও তো ওর তো যুক্তি থাকতে পারে যে না আমার সংসার আছে, আমি তোমার সাথে কথা বলবো, কিন্তু সমস্যা ছিল না, কিন্তু আপনি ওকে না করতেন কেন? কারণ আমি ওকে না করতাম, কেননা ওই যে ওর মা আমাকে বলছে যে মা ওকে বলেছে সে কারণে। এই কারণে আমি বলতাম না। কারণ একটা স্ত্রী স্বাভাবিক সন্দেহ করতেই পারে, নতুন বিয়ে করছে, অশান্তি হইতেই পারে স্বাভাবিক, একদিন 2 দিন। তার আগ পর্যন্ত আপনার হাজবেন্ড জানে না যে আপনার এই ছেলেটার সঙ্গে না বন্ধুত্ব হয়েছে? না না। ওকে। তখন মানে কি আমি কি করলাম, ও ফোন দেয় দেখে আমি সিম চেঞ্জ করে ফেলালাম। পরে ওর বন্ধুকে আমার বাসায় পাঠাইলো, বলছে যে সিম চালু করতে, না হলে ভাই উপরে আসবে। আমি কি আল্লাহ মান, কে বলেছে? মানে ওর বন্ধুকে পাঠাইছে। আচ্ছা, তো আমাদের আপনি অফিসে। অফিসে আমি অফিস থেকে আইসা আমি ফ্রেশ ট্রেশ হয়ে আমি শুয়ে রইছি, ওর বন্ধুকে পাঠিয়ে ওর বন্ধুকে বাসায় পাঠাইছে। বাসায় এসে আপনার বাসায় কে কে ছিল? আমি আমার মার সাথে থাকতাম। আপন ভাইয়ের সাথে? হ্যাঁ, আপন মায়ের সাথে থাকতাম। মানে 3টা রুম ছিল, একটা রুমে ওই যে মেস থাকতো, মানে কি আমাদের পরিচিত 2 জন আত্মীয় ছিল, আর 2 জন ছেলে থাকতো। বাইরের লোকজন খাইতো, খাইয়ে চলে যাইত। আর এক রুমে আমার মা ছিল, এক রুমে আমি আমার বোন থাকতাম, হুম। ছোট বোন। তখন আমার ছোট বোন বিয়ে হয়নি, ওকে। তখন আমরা থাকতাম। পরে তাড়াতাড়ি সিম অন করছি, অন করে বলে তোমার সমস্যা কি, তুমি কি চাও? পরে বললে কয় কি যে আমি তোরে চাই, আমি তোরে চাই, আমাকে এগুলো বলতে আমি তোরে চাই। আমি দেখো তোমার বিয়ে হয়েছে, এগুলো কথা বাদ দাও, তোমার আল্লাহর দোহাই তুমি আমাকে ফোন দিও না। যদি তুমি আমাকে এক মুহূর্তের জন্য কখনো বন্ধু মনে করে থাকো, তাহলে তুমি আমাকে ফোন দিও না, হুম। ঠিক আছে? তুমি তো আমার সাথে বেমানি করছো, তুমি বিয়ে করছো, তুমি আমাকে বলতে পারতা। ও আর কি আমাকে আর কি ওইখান থেকে ওর সাথে আমার শেষ হয়ে যায়। শেষ হয়ে যাওয়ার পর আমাকে ফোন টোন দেয় না। তারপর আমি তাকে ছেড়ে দিই। আমার হাজবেন্ড বাহির থেকে চলে আসে, চলে আসার পর এখানে আমরা আবার সংসার করতে থাকি, ঠিক আছে? আবার 2 বছর সংসার করে 2 বছর থাকার পর আবার বাহিরে চলে যায়। বাহিরে যাওয়ার পর তখন ওকে আমি বলি কিস্তি মিস্তি উঠায় পাঠানো হয়, ওকে আমার নামে কিস্তি থাকে। তখন কিস্তির লোনটা থাকে কম, 7,000 টাকা থাকে কিস্তির লোনটা, 7,200 টাকা মাসিক কিস্তি। তো সেটা শোধ হয়, শোধ হওয়ার পর আমি 90,000 টাকার লোন আবার উঠাই। তো ওকে আমি বলি তুমি যে টাকাটা পাঠাও সে টাকাতে তো সংসার হয় না, কিস্তি মিস্তি দিয়া ছেলের স্কুলে ভর্তি করছি, ওকে আর কি হয় না আমার। তখন আমাকে বলে কাজ কর, হুম। কাজ করলে তো সমস্যার সমাধান হয়ে যায়। আমি যদি কাজই করি তাহলে তোমাকে আমি কষ্ট করে বিদেশ কেন পাঠাইলাম? আমার কথা হয়েছে এটা। এই ওষুধ কোম্পানিতে তখন আমি প্রোডাকশনে মানে আর কি ওয়ার্কারে কাজ করতাম, হুম। ঠিক আছে? প্রোডাকশনে কাজ করতাম, ওষুধ প্যাকিং করতাম। কত টাকা বেতন পেতেন? তখন বেতন পেতাম খুবই কম, 1800 টাকার মতন বেতন এই পেতাম। সারা মাস কাজ করে? হ্যাঁ, সারা মাস কাজ করে 1800 টাকার মতন বেতন পেতাম। হুম। তারপরে যখন ঢুকলাম আমি অনেকদিন পর, তখন আমি 4,500 টাকার মতন বেতন পেতাম, আচ্ছা, তারপর? ঠিক আছে? মানে 4600 টাকার মতন লাঞ্চ বিল নিয়ে 4600 টাকার মতন। তারপরে ও আমাকে বলে আমি এখানে যাওয়ার পর আমি রান্নার কাজে ঢুকি।
স্যারের সাথে কথা বলে সবাই তো আগেই চেনা জানা ছিল, খুব লজ্জা লাগতো। রান্নার কাজ করব খুবই নিজের কাছে খুব খারাপ লাগতো। তো রান্নাটা করতে হতো, অফিসের পিছনে একটা গেট ছিল, সেই গেট দিয়ে যায় ঘুরা যায়, মানে সেই জায়গায় যায় চুলা ছিল, সেই জায়গায় যায় রান্না করতে হতো, উপর থেকে নিচে নেমা, মানে 6 তলা উপর থেকে নিচে নেমা পিছনে যায় রান্না করতে হতো। বাজার টাজার ওইখানে এনে দিত। তো ড্রাইভাররা পিছনে থাকতো, ওইখানে রুম ছিল, ওইখানে ড্রাইভাররা থাকতো। তো আমাকে বলতে সে বললে, আপা আমি বিয়ে করলে কখনো বউ রেখে বিদেশ যাব না, এগুলা বলতো আর কি। কে বলতো এটা? ড্রাইভার, ওষুধ কোম্পানির ড্রাইভার, ওই অফিসের ড্রাইভার ছিল। হ্যাঁ। তো আমাকে বলতো যে সে বললে, আপা আপনি আপনার হাজবেন্ড আপনাকে রেখে বিদেশ গেছে, আমি বিয়ে করলে কখনো বউ রেখে বিদেশ যাব না, আচ্ছা। এই কথাগুলো বলতো। তো মানে ওই জায়গায় আবার কাছে থেকে পেঁপে টেপে পায়রা আনতো, ভর্তা বানাইতো, আমাকে সাধতো, আমি রান্না করতাম সাধতো। আর ওদের মেসেরও একটা মহিলা আন্টি ছিল, ওদের রান্না করতো। তো দুজনই পাশাপাশি 2 চুলায় রান্না করতাম, উনি রান্না করতো মেসের, আর আমি স্টাফদের স্যারদের রান্না করতাম। ও আর কি আমার সাথে দুষ্টামি করতো, এটা বলতে কি আমার জন্য একটা মেয়ে দেখেন না শিপুল্লাপা, একটা মেয়ে দেখেন না, একটু কথা বলবো, একটু দুষ্টামি করবো, প্রেম করবো, এগুলো বলতো। তখন আমি বলতাম যে এই বারবার এগুলা বলেন, আপনার কেমন মেয়ে দরকার? আমি এবার দুষ্টামি করে, আমি ফ্রি ছিলাম, বলতাম দুষ্টামি করতে করতে। কাজের ক্ষেত্রে অনেকে অনেক কথা বলতেই পারে, তো বলতাম। তো আমি বলতাম কেমন মেয়ে দরকার আপনার? পরে বলে আপনার মতন হইলে চলবে, আমাকে আবার বলতো। তো আমি বললাম তাহলে আপনি আমার নাম্বারটাই নেন। আমি এবার এই কথা বলছি, আমার নাম্বারই নেন। পরে উনি কি করে, আমার মোবাইলটা নিয়ে ওনার নাম্বার উঠাইয়া ওনার মোবাইলে ফোন দেয়। তখন আপনার হাজবেন্ড কি দেশে না দেশের বাইরে? বাহিরে, তখন মালয়েশিয়া। মালয়েশিয়া। দুবাই থেকে তো আইসা থাকলো 2 বছর, তখন আপনার হাজবেন্ড আবার চলে গেল। হ্যাঁ, ওকে, মালয়েশিয়া চলে গেল। পরে ও আমাকে বলে যে আমাকে ফোন দিয়ে বারবার ও ফোন দিয়ে ও কথা বলে। আপনার কি ওই সময় ওই ছেলেটাকে ভালো লাগতো না এমনিতে? মানে ভালো লাগতো, মানে স্মার্ট ছিল, মানে একটা মেয়ে যেরকম একটা ছেলে বা যেরকম একটা মানুষকে সবসময় মানে আর কি পছন্দ করে, ওর মধ্যে সেরকম সবকিছুই ছিল। সে কারণে আপনি ওকে ইচ্ছা করে নাম্বারটা দিয়েছেন? ইচ্ছা করে না, এটা দুষ্টামির মধ্যেই দেওয়া হয়েছে। কিন্তু যে ওর সাথে রিলেশন করবো বা কোনো কিছু, এগুলা তখন মাথার ভিতরে আনিও নাই, এগুলা ভাইবাও দিইনি। ঠিক আছে, দুষ্টামির মধ্যে দিয়ে দিছি নাম্বার, ও ফোন দিত তো দুষ্টামি করতাম। তো মানে কিছুদিন কথা বলার সাথে সাথে, মানে 10-12 দিনও যায়নি, কথা বলতে না বলতে আমার হাজবেন্ডের কানে চলে গেল। চলে যাওয়ার পর আমাকে জিজ্ঞাসা করার পর, তো আমাকে ও জিজ্ঞাসা করলো, আমি ওর কাছে স্বীকার যাই, হ্যাঁ কথা বলি। তারপরে মানে এর মধ্যে আমি আবার একটু অসুস্থ হয়ে যাই। সন্দেহ করার পর আমার দুলাভাইকে বলে যে ও হয়তো মানে অ্যাবর্শন করাইছে, এই কারণে হয়তো ওর এরকম হয়েছে, কিন্তু এমন কোনো কিছুই না। ও আর কি আমাকে দেখতাম 35টা কল, 36টা কল, 40টা কল ও আমাকে কল দিত। মোবাইল পকেটে রাখা থাকতো, ইউনিফর্ম পরা থাকতাম তো পকেটে রাখা থাকতো, তো সাইলেন্ট করে দিতাম। উপরে যখন যাইতাম তখন দেখতাম অনেক কল, ছাদে দাঁড়ায় ঘুরতাম আর কথা বলতাম ওর সাথে। ভালো লাগাটা শুরু হলো, তখন ও আমাকে বললো যে আমার হাজবেন্ড কিন্তু, আমার তো ওই শারীরিক সমস্যা হইতেছিল। তারপর আমি ডাক্তার দেখানোর পর ডাক্তার আমাকে আল্ট্রাসাউন্ড দেয় এবং ইসিজি দেয়। বুকে আমি চিল্লে কথা বলতে পারি না, বুকের সমস্যা হয়, ব্যথা করে। ইসিজি দেয়, রক্ত পরীক্ষা, প্রস্রাব পরীক্ষা এগুলো দেয়। ঠিক আছে, এখন আমি বলি যে টাকা তো নাই, পরে পরীক্ষা করব। আমি আমার হাজবেন্ডকে বলি যে পরে পরীক্ষা করব। ওর মানে মনের ভিতরে সন্দেহ যে আমি অবশ্যই মনে অ্যাবর্শন করাইছি, যার কারণে আমার এরকম সমস্যা হইতেছে, পরীক্ষা করালে সেটা ধরা পড়বে। ওর ভিতরে সেই জিনিসটা চলতেছিল। মানে আপনার হাজবেন্ড বারবার বলছিল যে তুমি পরীক্ষা করো। আমি বলছি টাকা তো নাই, সামনের মাসে তুমি দিলে তখন পরীক্ষা করাবো। আমি তো ওষুধ আনছি, ওষুধ খাইতেছি, আমার সমস্যাটা একটু সমাধান হইতেছে। পরে বলে না, পরীক্ষা করাইতে হইব। আর মানে কি পরীক্ষা করাইতে, রিপোর্ট যখন নিয়ে যাই পরীক্ষা করে, আমি ওর মার কাছ থেকে টাকা নেই, ও টাকা দিতে পারে না, ওর মার কাছ থেকে মানে আমার শাশুড়ির কাছ থেকে টাকা নিয়ে পরে আমার পরীক্ষাগুলো করানোর পর যখন আমি রিপোর্ট দেখাইতে যাই, তখন বলে ওর বোনকে নিয়ে যেতে, মানে আর কি শুনতে পারবে যে আমি এমন কিছু করছি কিনা। কিন্তু আমি তো জানি আমি এমন কিছু করিনি, কিন্তু তার সাথে আমার খুবই মানে আর কি মানে তার খুবই ভালো লাগতো। আর যখন আমার কি আপনাদের সঙ্গে এমন কোনো সম্পর্ক গড়ে উঠেছে? এরকম কোনো সম্পর্ক হয়নি? কিছু এমন কোনো সম্পর্ক বলতে আমি বলতে চাচ্ছি যে মনের আদান প্রদান বলতে যেটা বোঝায়। হ্যাঁ, মনের আদান প্রদান, ভালোবাসা, আমি ভালোবাসি তাকে, এটা বলেছে? হ্যাঁ সেটা হয়েছে। ও আপনাকে ভালোবাসতো? হ্যাঁ, ও ভালোবাসতো। মানে একই অফিসে আপনারা দুজন কাজ করতেন এবং আপনাদের মধ্যে ধরনের একটা ভালোবাসা। ওকে, তারপর ও আমাকে বললো, তো আমার ছেলে আবার প্লেতে পড়ে, তখন আমার ছেলের আবার এর মধ্যে আবার রেজাল্ট বের হলো, আমার ছেলে A+ পাইছে। আচ্ছা, তো ডক্টরের রিপোর্টের জায়গা থেকে যাই আবার। হ্যাঁ, তারপরে সেই রিপোর্ট গুলো নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পর বললো যে না সবকিছু ঠিক আছে, এমনিতেই সমস্যাটা হয়েছে আর কি। ডাক্তারে বললো বোনকে নিয়ে গিয়েছিলেন? ওর বোন আর কি যাইতে পারেনি। আচ্ছা, ওর বোন যাইতে পারেনি, তা আমি আমার একটা বান্ধবীকে নিয়ে যাই। তো তারপরে রিপোর্ট জানার পর আপনার হাজবেন্ড বললো? ডাক্তারের সাথে কথা বলাই দিই ওকে। কথা বলার পর কথা বলার পরে জানতে পারে যে না এমন কোনো কিছু নেই, কিন্তু আমার বুকে একটু সমস্যা আছে, আস্তে কথা বলতে বলছে, বেশি উত্তেজিত হইতে না করছে, আস্তে কথা বলতে বলছে। কারণ জোরে কথা বললে আমার শরীর হাত পা কাঁপে, বুকে ব্যথা করে, শ্বাস টান দিতে পারি না, যার জন্য এতটুকু সমস্যা ধরা পড়ছে, আর কোনো সমস্যা ধরা পড়েনি। তারপরের থেকে আমার সেটা ঠিক হয়ে গেছে। ঠিক হয়ে যাওয়ার পরে কিন্তু ও জানতেছে যে ওর সাথে আমি কথা বলি, এটা ও জানতেছে। তো
তো আমার ছেলে পরীক্ষায় ভালো রেজাল্ট করে, তখন আমি বলি আমার ছেলে না অনেক ভালো রেজাল্ট করছে, A+ পাইছে, তো ম্যাডামদেরকে মিষ্টি খাওয়াইছে। পরে ও আমাকে বলে আমাকে মিষ্টি খাওয়াইবা না? আমি বললাম হ্যাঁ খাওয়াবো। আমাকে বলে আমাকে মিষ্টি খাওয়াবো না? আমি বললাম খাওয়াবো। তো বলতেছে আচ্ছা ঠিক আছে কবে খাওয়াবা? আমি কি যখন বলবা তখনই খাওয়াবো। আমি আবার বলি, যখন বলবা তখনই খাওয়াবো। তখন বলতেছে যে কোথায় খাওয়াবা? আমি কি যদি বাসায় আসো তাহলে বাসায় আসলে বাসায় এসে খাবা, আর যদি বলো যে দোকানে খাবা তাহলে দোকান থেকে খাওয়াবো। আমি আবার এই কথা বলছি, কিন্তু ও কোন মাইন্ডে কোন মিষ্টির কথা বলতেছে সেটা আমি কিন্তু বুঝিনি, ওকে, সেটা আমি পরে বুঝছি। তো আমাকে বারবার খালি মিষ্টি 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 খাওয়াইলো না, মিষ্টি খাওয়াইলো না, মিষ্টি খাওয়াইতে কি দোকানে যাইতে হয় আমাকে এগুলো বল। তখন আমি না মানে ক্যাচ করলাম যে ও অন্য কিছুর কথা বলতেছে। তো ফার্স্ট ওর সাথে আমি বিমান বাহিনী জাদুঘরে যাই, ঠিক আছে। ও আমাকে বলে এক রিক্সায় উঠবো না, এক রিক্সায় আমি কখনো মেয়েদের সাথে উঠি নাই, এগুলো আর কি মানে কি দেখাইতেছে ও খুবই ভালো একজন। পরে আমি এই আইডিয়াল স্কুলের সামনে যাই, ওইখান থেকে রিক্সা নিয়ে দুজন যাই। আমরা যাওয়ার পর একটু শীতের দিন থাকে, তো ও আবার সোয়েটার পরে যায়, আমি বোরখা পরে যাই। যাওয়ার পর আসি যখন, তখন আমাকে বলে আমাকে আবার সেন্টার ফুড দেয় খাওয়ার জন্য। তো যখন আমরা আসতে থাকি রিক্সাতে করে, তখন আমাকে বলে যে এই মিষ্টি কিন্তু খাওয়াইলা না, আমাকে বলতেছে। আমি তো বুঝতে পারছি ও কোন মিষ্টির কথা বলতেছে। আচ্ছা, তখন আমি ওকে বললাম একটু আপনাকে পজ দিচ্ছি। প্রিয় দর্শক এবং শ্রোতা, সবার জন্য একটা অ্যানাউন্সমেন্ট, গল্পের মাঝখানে এইভাবে ইন্টারাপ্ট করার জন্য প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। ফেব্রুয়ারি মাস সামনে, আপনারা নিশ্চয়ই জানেন বইমেলার মাস, এবং এই বইমেলাতে জীবন গল্প পার্ট 2 বই বাজারে আসতে যাচ্ছে খুব শীঘ্রই, যেটার অগ্রিম কপি এই মুহূর্তে আমার হাতে। যারা অ্যাডভান্স বুকিং করতে চান তাদের জন্য আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দিব। আপনারা ওই লিঙ্কে ক্লিক করলেই বইবাজার.com গিয়ে আপনারা বইটা বুকিং দিতে পারবেন। বইটির মূল্য রাখা হয়েছে সবকিছু মিলিয়ে 200 টাকার মতো। আর যারা ফোন করতে চান তারা ফোন করবেন এই নাম্বারে 09611262020। আমি আবারও বলছি 09611262020। দেশের ভেতরে এবং দেশের বাইরে যেখান থেকে দেখছেন না কেন, ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটা দেওয়া আছে সেই ওয়েবসাইটের লিঙ্কে, ওখানে গিয়ে আপনারা ইজিলি বুকিং দিতে পারবেন, অ্যাডভান্স বুকিং, এবং আপনার ঠিকানায় বইটি পৌঁছে যাবে। সর্বসাকল্যে মূল্য হচ্ছে 200 টাকা। সরি, আমি ইন্টারাপ্ট করছিলাম। জি বলুন। তারপরে আমি বললাম রিক্সার ভিতরে, আমি বললাম মিষ্টি তো যেখানে সেখানে খাওয়ানো যায় না, তুমি কোন মিষ্টির কথা বলতেছো? আমি বুঝতে পারছি, আমি আবার বললাম। পরে বলে যে আমি কি ওইটার জন্য একটা ভালো একটা ওরকম সেফ জায়গা দরকার। আমি আবার ওকে বললাম, বলার পর ও বলতেছে যে আমি যদি নিয়ে যাই তাহলে তুমি কি যাবা? সেই জায়গায় আমাকে বললো। আমি আবার বললাম হ্যাঁ যাবো। তখন ও আমাকে বললো আচ্ছা ঠিক আছে। তো কথাবার্তা বলে আইসা করলাম। আপনি ওকে অফার করেছেন? না, ও আপনাকে অফার? ও আমাকে অফার করছে। আমি তাহলে যেখানে সেখানে কি মিষ্টি খাওয়ানো যায়? আচ্ছা, আমি ইন ডিটেইলি জানতে চাচ্ছি না বিষয়গুলো। আমি শুধু এতটুকু পরিষ্কার হতে চাই যে একটা অনৈতিক এবং অবৈধ সম্পর্ক যেটাকে আমরা বলি, সেটা আপনারা সেই সম্পর্কের মধ্যে আপনারা গেছেন কি জান নাই? হ্যাঁ গিয়েছিলাম। তো সে আমাকে আর কি বলে যে আমি যেখানে নিয়ে যাবো। কমিটমেন্টের বেসিসে ছিল? কমিটমেন্ট বলতে আমি যেটা বোঝাচ্ছি যে না, আপনি বর্তমান যে সম্পর্কে আছেন সেই সম্পর্ক থাকবে না আপনার, সেখান থেকে বের হয়ে যাবেন, বের হয়ে আপনি ওর সাথে সংসার করবেন, নাকি বন্ধুত্ব, ভালো লাগা, প্রেম এখান থেকে হয়ে গেছে জাস্ট? প্রেম এটাই হয়ে গেছে, কিন্তু কোনো প্ল্যান ছিল না? কোনো প্ল্যান ছিল না, ঠিক আছে। কিন্তু আমার যখন ওর সাথে ফিজিক্যালি সম্পর্ক হয়, তখন আমার মধ্যে একটা কাজ করতেছিল যে আমি ওকে পাইতে চাই সারা জীবনের জন্য। যেহেতু আমি ওইখান থেকে আমি আসছি আর ওর ভালোবাসা পেয়েছি, এটাকে আমি হারাবো না। এটা যেভাবে হোক এটাকে আমি চাই, ঠিক আছে। তো আমি শুধু ওর পিছনেই ছুটছি, অন্য কোনো কিছুর কথা চিন্তাও করিনি, মাথায় নিইনি যে কি হবে, আমার সংসার আছে বা কিছু। তখন শুধু ওর কথাই চিন্তা করছি 24 ঘন্টা। ওর তো এই লোকটার কথাও জেনে গেছে? হ্যাঁ, তখন আমাকে খারাপ কথা বলতো, মানে আর কি খুবই বাজে বাজে ধরনের কথা বলতো, মানে এত খারাপ কথা বলতো যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আর ওর মানে আমি ওকে ভালোবাসছি, যাই করছি আমি ওকে ভালোবাসা করছি, আর এটা আমি জানি। আর আমি আমার ভালোবাসাটাকে আমি এটা অবৈধ সম্পর্ক, যেটা আমার করা উচিত হয়নি, আমি একটা সংসারে থেকে এটা করছি, এটা খুবই খারাপ, কিন্তু আমি ওকে ভালোবাসছি। ওকে, আমার মন থেকে আমি ওকে ভালোবাসছি। আমি যেরকম সবসময় মনে মনে খুঁজতাম একজনকে, চাইতাম একজনকে, ও সেরকমই একজন। এর জন্য আমি ওকে ভালোবাসছি। আর এমন কোনো সম্পর্কের সাথে আমি কোনোদিনও জড়াইনি। জি, তারপর? ঠিক আছে, যার কারণে আমি ওকে ছাড়তে পারিনি, যে ওর সাথে আমার এরকম একটা সম্পর্ক হয়ে গেছে, আমি এখন আর ওকে ছাড়তে পারবো না। আমি তো একজনের আমানত আমি ধরে রাখতে পারিনি, আমি তার আমানত খেয়ানত করছি। আমি এখন তার কাছে যাবো কি নিয়ে? আমি তার কাছে আমার মনের কথা, আমি তার কাছে আর যাবো না ফেরত। ঠিক আছে, আমি এখন যাই হইবো আমি ওকে চাই, কিন্তু ও কখনো বিয়ের কথাটা আমাকে বলতো না। ছেলেটা কখনো আপনাকে বিয়ে? না, ও বলতো এটা অসম্ভব, এটা কি হইবো, কখন এটা হইবো না, ঠিক আছে। কিন্তু ও আমার সাথে সেই সম্পর্ক ও আমার সাথে বজায় রাখছে, কিন্তু ও আবার বলে এরকম বিয়ে হবে না।
এটা বলতো সবসময়, কিন্তু সম্পর্ক চালিয়ে যেতেছে। এবং আমার হাজবেন্ড যে টাকা পয়সা দিত সেখান থেকে আমি ওকে কাপড় চোপড়, ওর যাবতীয়, ওর মাকে কাপড় চোপড়, ওর বোনকে কাপড় চোপড়, ভাগনাকে কাপড় চোপড়, মানে এভরিথিং সব আমি ওকে দিতাম। মানে আপনার জামাই যে টাকা পয়সাগুলো পাঠাতো বিদেশ সেটা থেকে সেগুলো আপনি ওকে প্রত্যেকটা, হ্যাঁ, আর ওর থেকে নিতাম এইভাবে কইরা কইরা আমি নিতাম। নেওয়ার পর আর ও আর কি আমাকে, তারপরে যখন ও আর কি সবকিছু জানতে পারলো যে আমি এখনো চালাই যেতেছি আর টাকা পয়সা মানে আর কি ওর থেকে নিতেছি, অনেকভাবে আমি অনেক কৌশলে ওর থেকে টাকা পয়সা নিতেছি, নিয়ে নিয়ে আমি ওকে দিতেছি, ওর ফ্যামিলিকে দিতেছি, ওকে দিতেছি, ওর জন্য ভালো ভালো খাবার 8 আইটেম 10 আইটেম খাবার রান্না করে ওকে দিতেছি, দিয়া মানে পাঠাইতেছি। এতটাই ভালোবেসে ফেলেছে। হ্যাঁ, এতটাই, মানে ও তো গাড়ি চালাইতো, মানে আর কি খুব ভালো ভালো খাবার রান্না করে আমি ওর জন্য পাঠাইতাম। জি, তারপর তারপরে ও আবার সেই খাবারগুলা খাইতো, খাওয়ার পরেও আবার যখন ওর প্রয়োজন পড়তো আবার আমাকে বলতো যে এটা রান্না করে দিবা, এটা রান্না করে দিবা, ও আমাকে মানে বলতো। ওরও তো মিনিমাম রকমের একটা সম্মান বোধ থাকা উচিত, মানে আত্মসম্মান বলে একটা তো ব্যাপার আছে মানুষের। কেন বলছি, ও তো একটা জিনিস খুব ভালোভাবে বুঝতো যে ও আপনাকে বিয়ে করবে না, তার মানে এই সম্পর্কেও জড়াচ্ছে। আর তাও নয়, বুঝলাম যে এখানে নৈতিকতার সমস্যা আছে, কিন্তু বিদেশ থেকে একটা লোক কষ্ট করে টাকা পাঠাচ্ছে, আপনি একজনের হাউস ওয়াইফ, সেই টাকায় সে খাচ্ছে, আপনি নিজের মায়ের জন্য নিয়ে যাচ্ছে, আবার মানে মানুষের বিবেকবোধ নেমে গেলে আসলে যা হয় আর কি। যাই হোক, আল্লাহ সবাইকে বিবেক দেখে, এছাড়া তো আর কিছু বলার নাই। তখন আমি ওকে খাবার রান্না করে দিই, সব রান্না করে দিই, কিন্তু আমি সেই খাবার খাই না। আমি ওকে খাবার দিয়া আমি মানে ডাল ভাত এগুলো আমি খাই। আমার সন্তানটা যে, তাকেও আমি ভালো মন্দ খাওয়াইতাম না। ওর জন্য খাবার মানে ভালো ভালো রান্না করতে গেলে তো টাকা পয়সার দরকার আছে। আর আমার হাজবেন্ড যেই টাকা দিত সেটাতে তো হইতো না, ঠিক আছে। আর সেই টাকা দিয়ে সেটা আমি ওকে খাওয়াইতাম, নিজেও খাইতাম না, আমার সন্তানকেও খাওয়াইতাম না, ওকে খাওয়াইতাম। ওকে, তো তখন আমি ভাবলাম যে এইভাবে তো চলে না। তো আর আমার হাজবেন্ড এগুলো জানার পর কিস্তি মিস্তি সব আটকায় দিল। আটকায় দেওয়ার পরে আমাকে বলতেছে যে ও আমাকে এরকম অশ্লীল ছবি ভিডিও আমাকে দেওয়ার জন্য। আপনার হাজবেন্ড বলছে হ্যাঁ, তখন আমার আবার খুব রাগ ছিল, মানে আমার জিদ ছোটবেলা থেকে আমার অনেক জিদ। তখন আমি কি করলাম, জিদ করে আমি আবার ওকে বললাম, তখন বলতেছে খবরদার ভুলেও দিও না। এটা আপনি আপনার বয়ফ্রেন্ডকে হ্যাঁ, খরচ আটকাই দিছে, কিস্তি আটকাই দিছে, খালামার বাসায় ভাড়া থাকি। আবার আমি বললাম খালামার বাসায় তখন ভাড়া আছি, খালু তখন চিল্লাচিল্লি করবো, খালামার সাথে আমি কি করব, ঘরের ভিতরে অশান্তি হবে, আমি কি করব। পরে কিস্তির লোকও চলে আসছে বাসায়, এখন রাত্রিবেলা 8টা বাজে আমার বাসায় চলে আসছে কিস্তির লোক। পরে ফোন দিছি আমি ওরে, আমার হাজবেন্ডকে ফোন দিছি, ফোন দেওয়ার পরে আমি ওনাদেরকে ধরাই দিছি যে আপনারা বলেন ওকে টাকার কথা, কিস্তির কথা আপনারা বলেন। পরে বলে কি আমার 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 ছেলের মাকে দেন, আমার ওয়াইফকে দেন, ওকে, কথা বলছে। তখন আমাকে দিছে, ওনারা ছাদে দাঁড়ায় আছে। তখন আমার বলে আমি যেটা চাইছি সেটা দেও, তারপর আমি টাকা দিব আমাকে। হাজবেন্ডটা বলে এটা বলছে। তখন আমি কি করলাম, মানে অনেক কষ্ট লাগতেছে, মানে কি কাউকে বলতেও পারি না, শুতে পারি না। পরে কি করছি, অনেকগুলা হাবিজাবি ওষুধ খেয়ে ফেলাইছি, ঘুমের ওষুধ খাইছি, পাউডার গুলা খাইছি যে মরে যাম। ও কি বলতেছে, ও আমাকে একটা ভালো পরামর্শ দেয় না, ও বলতেছে কইরো না, ও আমার পাশে আছে সেটাও আমাকে সান্ত্বনা দেয় না। আর আজকে ওর সাথে সম্পর্ক করছি বিদে ও আমার সাথে এরকম করতেছে। তখন আমি এমন ইয়ারফোনতে পড়ছি, তখন আমি শুধু খাই না, পরে গুল পাউডার গুলা খাই ফেলাইছি। আমি আপনাকে একটা প্রশ্ন করি, আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করে উত্তরটা দেবেন। যেই মানুষের মধ্যে এত চমৎকার একটা নৈতিকতা আছে আপনার মধ্যে, যে হাজবেন্ড যেটা চাচ্ছে সেটা করাটা অন্যায়, সেটা করা উচিত না, দরকার হলে আমি মরে যাবো তাও আমি এই কাজটা করবো না, যেই মানুষের মধ্যে এত সুন্দর একটা নৈতিকতা আছে, সেই একই মানুষ কি করে হাজবেন্ডের বাইরে অন্য একটা ছেলের সঙ্গে এইরকম একটা অনৈতিক সম্পর্কে জড়ালো? সেটাই তো আমি নিজেও বুঝতে পারিনি, কিন্তু আমি তাকে ভালোবাসছি। ভালোবাসা ব্যাপারটার উপরে না আমরা দুনিয়ার সমস্ত অন্যায়, আবদার, আনএথিক্যাল বিষয়গুলো চাপাই দিই। এটা আসলে লাভ না, এটা লাস্ট এবং লাভের মধ্যে পার্থক্য অনেকখানি। আমি জানি না, মানে আপনাকে আমি কি বলবো, কারণ আপনার অল্প বয়স ছিল সেই সময়টাতে। মানুষের ভুল প্রত্যেকের জীবনেই কম বেশি আছে, কিন্তু ওই যে আমরা যেন কখনোই একটা ঘটনার প্রেক্ষাপটে পুরো মানুষের জীবনটাকে মানে কলাপস করে না ফেলি। দেখেন, এটা খুব ইন্টারেস্টিং একটা বিষয় যে হাজবেন্ডের কাছে সে ছবিগুলো বা এইরকম কাজে সে জড়িত হচ্ছে না, তার মানে একটা বিষয় যে না, এটা করা অন্যায়। আবার এই মানুষটাই একটা বিবাহী বহির্ভূত অন্যরকম একটা অনৈতিক সম্পর্ক, যেটা সামাজিকভাবে স্বীকৃত না, ধর্মীয়ভাবে তো প্রশ্নই ওঠে না, এরকম একটা সম্পর্কের মধ্যে জড়াচ্ছে। চিন্তা করার মতো বিষয়গুলো কিন্তু কেন হয় আসলে। যাই হোক, তারপরে আমি ওকে বললাম, মানে সুইসাইড করার প্ল্যান করছে। হ্যাঁ। তারপর এখন আমার মারা আসার পরে আমার হাজবেন্ড আমাকে হাসপাতালে নেয় না। ও হাজবেন্ড কিন্তু কিভাবে, হাজবেন্ড তো দেশের বাইরে। দেশের বাইরে, মানে কি ও তো লোক দিয়ে নেওয়াবে না, আমার টাকা তো ও না দিলে তো আমার চিকিৎসা তো হবে না। তো আমার অবস্থা অনেক খারাপ হয়ে যায়। খারাপ হওয়ার পর আজমল হাসপাতালে আমাকে পরের দিনটা ভর্তি করা হয়। আমার অবস্থা খুবই খারাপ হয়, পুরোটা ওয়াশ করা হয় আমাকে। ওয়াশ করানোর পরে তখন আমার হাজবেন্ডকে আমাকে ফোন দেওয়ার পরে বলে টেনশন করো না, তুমি সুস্থ হও, মানে আমাকে সান্ত্বনা দেয়। সান্ত্বনা দেওয়ার পরে কিন্তু টাকা পয়সা, কিন্তু কিস্তির টাকা পয়সা কিছু দেয় না। পরের দিন আমি আসার পরে ওর বন্ধুকে বাসায় পাঠায় ভিডিও করবা। তো আমার খুবই কষ্ট লাগে। তখন আমি ওকে বলি যে দেখো আমার শরীর তো ভালো না, আমার শরীরও খারাপ, মানে আমার শারীরিক সমস্যা তুমি যদি এই কাজটা না করো তাহলে আমি পয়সা পাঠাবো না বাড়িতে। পাঠাবো না।
তখন আমার অনেক কষ্ট লাগে। তখন ও যখন আমাকে আচ্ছা, বলে, ততদিনে কি আপনার হাজবেন্ড জেনে ফেলেছে যে আপনার সঙ্গে এরকম একটা সম্পর্ক চলতেছে বাংলাদেশ? ও সব জানছি। তার মানে এমনও তো হতে পারে যে এই ভিডিওটা চাচ্ছে সে আপনাকে ব্ল্যাকমেইল করার জন্য বা কোনো কিছু করার জন্য, হতে পারে মেবি। সেটাই হইতে পারে। হ্যাঁ, ঠিক তারপর আছে, তারপরে আমি ওকে ওর বন্ধুর থেকে ফোন নেই, ফোন নিয়ে আমার খালা টয়লেটে থেকে যখন আমি যাই, তখন আমার খালা অনেক কান্দে। আমি কি খালা, আমার ফোনটা আপনি ধরেন। ওনার হাতে ফোন দিয়ে আমার খালামা অজোরে কাঁদতে থাকে, অজোরে কাঁদতে থাকে। তখন আমার শুধু এতটুকু লাগছে যে আমি খারাপ করছি, আমি জানি আমি খারাপ করছি, কিন্তু তুমি তো আমার স্বামী না, তুমি আরেকজনের মোবাইলে আমার এমন ছবি কিভাবে চাও? তোমার চাই থেকে একবার ভাবো না যে সেই ছবিটা যদি তোমার বন্ধু দেখে তুমি যে চাইতেছো। তখন আমার অনেক কষ্ট লাগে। তখন আমি ওকে বলি, ও মানেই না। পরে আমি ভিডিওটা দিই, দেওয়ার পর আমার মন চেয়েছিল আমার পুরো শরীর আমি কাইটা ফেলাই, না রাখি আর কিছু। তখন আমি কি করছি, বিলেট নিয়ে আমার হাতের ভিতরে এমন পুচাইছি, খালি খালি কাটছি। আমার খালামা দেখা ধরছে আমারে, হাত কাইটা ফেলানোর পর আমার মন চেয়েছিল আমি আমার পুরো শরীর কাইটা ফেলাই। কেননা ও এরকম একটা জিনিস আমার স্বামী হয়ে চাইছে, আমার মানে আর কি আর সহ্য করতে আমি পারতেছিলাম না, যার কারণে আমি এটা করছি। উন্না দিয়ে আমার হাত পেয়েছি, আমি মার বাসায় আমি কাঁদি আর মারে বলি মা। তো আমার মাকে বলি, মারা সবাই অনেক রাগ হয়। পরে ব্যান্ডেজ কিন্তু করি নাই, রক্ত পড়তেছে আমার হাত থেকে। পরে সেই ব্যান্ডেজ করে দুপুরবেলা কাটি, আমি সকালবেলা কাটি, সেই ব্যান্ডেজ করে আমি রাত্রেবেলা যাই, 2টা শিলি পরে আরো শিলি দিতে চাই, আমি বলে আর শিলি দেওয়া লাগবে না, ব্যান্ডেজ করে দেন শুধু। কিন্তু দাগগুলো রয়ে গেছে, এই দাগগুলো তো আমি আর সারা জীবন কখনো মিটাইতে পারবো না। আজকে ও এরকম করছে, সেটা তো চিহ্ন রয়ে গেছে। এই দাগগুলোর দিকে যখনই তাকাই তখনই ওই কথাটা মনে পড়ে যে ও আমার সাথে এই জিনিসটা কত করতে। সালের ঘটনা এটা? এটা 2016 সালের ঘটনা। 2016 সাল, ওকে। তারপর বুঝছে? তখন আমি অনেক কাঁদার পরে ও এরপরে তো তারপর ওর সাথে সংসার তো আমার ছিলই। তারপরে থেকে মানে ওই যে সাহস পেয়ে গেলো, কেউ কোনো প্রতিবাদ করলো না। আর আমিও নিরুপায় ছিলাম। ঠিক আছে, ও আমাকে নেবে না, কিন্তু ও আমার সাথে সম্পর্ক রেখে গেল। আর রেখে যাওয়ার পরে আর আমি সবচেয়ে বড় কথা, আমি ওকে আমার মন থেকে ভালোবেসে ফেলেছিলাম। এটা ছিল আমাকে আনছে খরচের টাকা প্রত্যেক মাসে যখন দিত তখনই আমার একটা করে ভিডিও চাইতো। তো আমার বড় আপা আবার বাহিরে ছিল, জর্ডানে ছিল। তো বড় আপা আবার একটা মোবাইল পাঠাইলো, আমার বলে ওই মোবাইলে মানে আমি তো মোবাইল চালাইতে পারি না। তো আমাকে বলতো, দেখো কি আমার এটার মধ্যে চাপ দিলে দেখবে সাইডে একটা সবুজ আছে গোল চিহ্ন, সেখানে চাপ দিলে ওইটা ঘুরবে আর ভিডিও হবে, তখন তুমি আমাকে ভিডিও করে ছাড়বা। মানে ওই ভিডিওটা যতক্ষণ ঘুরবে আমি আমার ভিডিওটা দেখাবো, দেখানোর পর গোল হয়ে ঘুরার পর ওর কাছে চলে যাবে ভিডিওটা। ঠিক আছে, ও আর কি আমাকে বলতো ফোনে, বলার পর আমি আবার ওইভাবেই করতাম। তো প্রত্যেক মাসে ও টাকা দিত আর এভাবে আমার থেকে ভিডিও নিত। মানে বিষয়টা এরকম ছিল যে তুমি ভিডিওগুলো যদি না দাও তাহলে টাকা পাবে না, মানে টাকা মানে ও ভিডিও দিলে ও টাকা দিত। ঠিক আছে, তখন ভিডিও দিতাম আর কাঁদতাম, খুব কাঁদতাম। কেন কাঁদতাম, যে আমি চাইতাম না আমার শরীরটা ও আর দেখুক, আমার কোনো কিছু আর দেখুক। কেননা আমি এখন অন্য কাউকে ভালোবাসি, আমার এখন ওর সাথে ওগুলো আমার মানে সহ্য হইতো না, খুবই খারাপ লাগতো। তো এটা আমি ওকে বুঝাই পারতাম না। ঠিক আছে, আমি শুধু বলতাম আমি চাই না আমাকে আর কেউ দেখুক। আমার মনের ভিতরে আমার ভালোবাসার প্রতি এতটুকু বিশ্বাস ছিল, আমার কষ্টগুলা কোনো একদিন ও দূর করবে, এটা আমার বিশ্বাস ছিল। যে আমার ভালোবাসা দেখা ও একদিন হয়তো সবকিছু ফালায় আমাকে ভালোবাসবে, বা আমাকে তো ভালোবাসে, ও বলছে। ও আমাকে বলতো, ভালো না বাসলে এতদিন পর্যন্ত সব চাই না আমি তোর কাছে পড়ে থাকতাম না, এগুলো বলতো আমাকে। তো লুকায় লুকায় আসতো, ওর সাথে দেখা সাক্ষাৎ আমার বাসায় ও করতো। তারপরে আমি বলি যে এইভাবে তো হয় না, ও তো আমার মূল্যায়নটাও বুঝতেছি না। বাহিরে চলে যাই, যখন আমি দূরে যাব তখন হয়তো আমার ভালোবাসাটা বুঝবে। তারপরে আমি বাহিরে গেলাম, বাইরে বলতে দেশের বাইরে? দেশের বাইরে চলে গেলাম। তখন আপনার হাজবেন্ড হচ্ছে কোন দেশে? ওকে ডিভোর্স দিই। হাজবেন্ডকে তখন ডিভোর্স দিতেন? দেশে থাকা অবস্থায়? দেশে থাকা অবস্থায় আমি ওকে ডিভোর্স দিই, চলে গেলাম বাহিরে। ডিভোর্সটা আপনি যদি আপনার লাইফে এই ছেলেটা না আসতো তাহলে কি ডিভোর্স দিতেন? না। তাহলে ডিভোর্স দিতেন কেন? দিতেন না? দিতাম না। এই প্রশ্নের উত্তরটা উনি অনেক আগেই দিয়ে দিয়েছেন, যারা অনুষ্ঠানটা শুনছেন তাদেরকে বলি। কারণটা হচ্ছে এত সমস্যা থাকার পরেও কিন্তু ওনার হাজবেন্ডকে উনি তখন ডিভোর্স দেয়নি। শুধুমাত্র এই যে তৃতীয় পক্ষ ওনার সম্পর্কের মধ্যে ঢুকে গেল, এই ছেলেটাকে উনি লাভ করে ফেললো নাকি কি ধরনের একটা সম্পর্ক হয়ে গেল, যেটার একটা নাম আছে বাংলায় বলে পরকীয়া। যাই হোক, আমি যদিও এই শব্দটা উচ্চারণ করতে চাই না, কিন্তু এইরকম একটা সম্পর্কে যাওয়ার ফলে দেখেন উনি ডিভোর্স দিয়ে দিল। আপনার বাচ্চার বয়স কত তখন? আমার বাচ্চার বয়স তখন ছিল 4 বছর। 4 বছর বয়স। কত সালে ডিভোর্স দিলেন হাজবেন্ডকে? মানে ওর যখন দিই তখন আমার ছেলের বয়স ছিল 5 বছর। মানে ওর সাথে যখন সম্পর্ক হয় আমার, তখন আমার ছেলের বয়স ছিল 5 বছরই। ওর সাথে সেটার দরকার নাই, আমি জানতে চাচ্ছি কত সালে আপনি ডিভোর্স দিলেন হাজবেন্ডকে? কত সালে ডিভোর্স দিয়েছি? 2017-তে। 2017-তে, 2020 সাল চলছে, মানে আজকে থেকে 3 বছর আগের ঘটনা। হাজবেন্ডকে যে ডিভোর্স দিলেন কারণ কি উল্লেখ করেছিলেন? কারণ উল্লেখ করছিলাম যে আমি ওর সাথে থাকবো না, আমার ওর সাথে আমার মানানসই হয় না।
ঠিক আছে, মানে এটা আর কি ইয়া নিয়ে গিয়ে কাজী আমাদের পরিচিত ছিল, ওনার মাধ্যমে আর কি আমি তো আপনার হাজবেন্ড কোনো রিকোয়েস্ট করেছিল আপনাকে যে না এটা কাজটা করো না? কোনো কোন রিকোয়েস্ট আপনি হাজবেন্ডকে বলেছিলেন যে আমি তোমাকে ডিভোর্স দিতে যাচ্ছি? ওনার মতামত কি ছিল? ও কিছুই বলেনি, হ্যাঁ না কিছু বলে? না কিছু ততদিনই কেউ জেনে গেছে যে আপনার এই ছেলেটার সঙ্গে এরকম একটা সম্পর্ক? ও সবই জানছে। আপনি যে তাকে ডিভোর্স দিচ্ছেন এটা কি আপনি যার সঙ্গে এই ধরনের সম্পর্কে আছেন যে ছেলেটার সঙ্গে সে কি জানতো? হ্যাঁ জান। সে মতামত দিয়েছিল হ্যাঁ ডিভোর্স দিয়ে দাও? না না, সেও মতামত সে মতামত দেয়নি। তার কাছে সে বলতো তুই একা ডিভোর্স দিচ্ছিস, আমি তো দিইনি, দেখেন, সেই কথা বলতো। তো আপনি ডিভোর্স তাকে কেন দিলেন? ঠিক আছে, আমি ডিভোর্স দিলাম, ওকে আমি বিয়ে করব, ও বিয়ে তো ও তো আপনাকে আগে থেকেই বলে আসছে যে না, আমি ও বিয়ে বিয়ে করবো না। করবে না বলছে না। তো আমার কথা হলো গিয়ে যে আমি এখন যদি ওর ওর আমার প্রতি যে টানটা ছিল, যে ভালোবাসাটা ছিল, আমার বিশ্বাস ছিল ও আমাকে বিয়ে করবে। ডিভোর্স দিলে বিয়ে করবো? হ্যাঁ বিয়ে করবে। তো আমার একটা সম্পর্কে থেকে আমি একটা সম্পর্কে থাইকে আর একটা সম্পর্কে জড়াইছি, এখন সেই সম্পর্কটা আমি ক্লিয়ার না করে তোর কাছে আমি যাইতে পারবো না। এই জন্য আপনার মনে হয়েছে আমি ডিভোর্সটা দিয়ে দিই। তো আমি ওকে ডিভোর্স দিয়ে দিই। আর ও আমাকে মানে আমার একটা জিদ ছিল যে তুমি আমার স্বামী, আমি বলছি আমার যা আছে সব তো তোমারই, তাহলে তুমি কেন আমার সাথে এরকম ভিডিও নিতেছো, তুমি বাংলাদেশে আসো, সব তোমার, আমি এগুলা বলতাম। কিন্তু ও মানতে রাজি ছিল না। তখন মনের ভিতরে একটা জিদ কাজ করলো যে দরকার নেই, আমি প্রয়োজনে আমি একা থাকবো, তারপরে তোমার ভাত আমি খাবো না, ঠিক আছে, আমি তোমার সাথে সংসারও করবো না। এই কারণে আমি সব জিনিসপত্র আমার সাজানো গোছানো সব সংসার আমি সব তস নস করে আমি চলে গেলাম, ডিভোর্স দিলেন তারপর? ডিভোর্স দিলাম, আমি চলে গেলাম বাইরে যাওয়ার পরে কিছুদিন মানে আর কি ছেলে কোথায় তখন? ছেলে আমার মার কাছে মার কাছে রেখে আপনি চলে গেলেন কোন দেশে? জর্ডান চলে জর্ডানে গিয়ে আপনি কি কাজ করা শুরু করলেন? গার্মেন্টস। গার্মেন্টসে কাজ করলেন, তারপর? তো ও যাওয়ার পর ভাবছি ওর সাথে মনে হয় সম্পর্কটা থাকবে বা থাকবে না, আচ্ছা, এটা আর কি ভাবতাম। তো দেখলাম সম্পর্ক তো আরো বেশি গভীর হয়ে গেল। বাচ্চাকে নিয়ে আপনার হাজবেন্ডের ডিসিশন কি ছিল যে বাচ্চা আমার কাছে থাকবে বা এরকম? বলছে বাচ্চা এখন তোমার কাছে থাকুক, কিন্তু যখন আমি আসবো তখন আমার ছেলে আমি নিয়ে আসবো। আচ্ছা, তা তো আমি আপনি রাজি ছিলেন? আমি বলছি যদি আমার ছেলে তোমার কাছে যাইতে চায়, কোর্টে যদি তুমি যাও, যদি আমার ছেলে যাইতে চায় তাহলে তুমি নিয়ে যাবে, সমস্যা নেই, কিন্তু আমার ছেলে তো যাবে না। আচ্ছা, যাই হোক, তারপর? পরে আমি চলে গেলাম, চলে যাওয়ার পরে ও আর কি করলো, ওর সাথে সম্পর্কটা আরো বেশি গভীর হলো। তখন আমাকে বললো যে আচ্ছা ঠিক আছে, আমার মার সাথে কথা বলি। ওর মার সাথে আমাকে কথা বলাইলো, ওর মাকে আমাদের সম্পর্কটা জানাইলো। কিন্তু আমি কখনো কল্পনাও করিনি যে করবে, কিন্তু একটা মনের মধ্যে একটা বিশ্বাসও ছিল যে হ্যাঁ আমার ভালোবাসা যদি সত্যি হয় ও আমাকে নিবি। কথা বলানোর পরে তো আমি আর কি কয়েকদিন যাওয়ার পর ওর মা আর কি জিজ্ঞাসা করলো মেয়ে কি বিয়েটি হয়েছিল নাকি, এগুলা জিজ্ঞাসা করলো কি ওর মুখ থেকে, যেটা আমার শোনো। তখন ও আবার বললো যে হ্যাঁ বিয়ে হয়েছিল, কিন্তু এখন সম্পর্ক নেই। ও আর কি ওর মাকে আর কি বললো। পরে বললো যাবার কয়েকদিন পরে বললো বাচ্চা কাচ্চা কিছু আছে নাকি, বিয়ে তো হয়েছে ঠিক আছে, কিন্তু বাচ্চা কাচ্চা কিছু আছে। তখন বলছে একটা বাচ্চা আছে, কিন্তু বাচ্চা ওর কাছে না, ছোট, দাদিরা নিয়ে গেছে, এই কথা বলছে, ওর কাছে নাই। তো ওর মাকে আমি আবার মানে আর কি ও কিন্তু একটুখানি আগে বলছে, বলার পর তখন আমি বললাম যে আমি আমার কথা আমি আমার ভাবে আমি বলবো। পরে বলতেছে না আমার ঠিকানা জিজ্ঞাসা করে কিছু বলবা না, ঠিক আছে। তো ওর সাথে আমি রাগারাগি করে আমি কি করছি, অফিস ছুটি হওয়ার পর আমি তখন জর্ডানে থাকি, অফিস ছুটি হওয়ার পর আমি ওর মাকে বলি। একটা মানুষ একটা সম্পর্কে যখন আবদ্ধ হয় তখন সে চেষ্টা করে সেই সম্পর্কটা ধুয়ে রাখার জন্য। আমি অনেক চেষ্টা করছিলাম কিন্তু আমি পারিনি। আমি একটা অজুহাত দেখাইলাম যে যেটা করছে, আমি বলছি আমি 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 অনেক কষ্টে ছিলাম, অনেক সমস্যা ছিল, যার কারণে আমি ওকে ছাইড়া দিবস। কিন্তু মেন সত্যটা তো ও জানতো, আচ্ছা, ঠিক আছে, ওর মা না জানতো কিন্তু ও তো জানতো। তা আমি ওকে বলি, বলার পরে ওর মাকে বলি আমার একটা ছেলে আছে, ছেলেটা ওর দাদিদের কাছে থাকে, আমার কাছে নাই, এই কথা আর কি বলি। কিন্তু অলরেডি ছেলে আমার কাছে, কারণ আমি যদি ওদের বাড়িতে যাই ছেলে তো যাবে না, আমি একাই যাবো, এই কারণে ছেলে কোথায় থাকলো সেটা কোনো না, এর জন্য আমি বলছি কথা। তখন ও আমাকে বললো তুই আমার সাথে কথা না বললা তুই জজের কাছে এই বিচার চাইতে গেছো, জজ এখন যা রায় দিবে তাই হবে। তারপর ওর মা আমার সাথে প্রতিদিন কথা বলতো, আমি যদি একদিন ফোন না দিতাম ওকে বলতো সে কত আজকে ফোন দিল না, ঠিক আছে। তো এইভাবে 1 বছর যায়। এই 1 বছরে আমি যা টাকা পাঠাই সব ওর কাছে, ঠিক আছে। আমার ছেলের জন্য আমি মাসে 3000 টাকা করে দিতাম আমার মার কাছে খরচের টাকা। ও এর মধ্যে আবার 1 বছরের মধ্যে আমরা যেহেতু একজন মুসলিম, ঠিক আছে, আমি আগেও বলছি এখনো বলতেছি, আর যে আল্লাহ সৃষ্টি করছে তাকে আমরা সবাই মানি যে সে আছে, হয়তো তাকে দেখি না কিন্তু জানি, ইভালুয়েট করেন না, হ্যাঁ কি করে? ঠিক আছে। তারপরে সে আমাকে বলে মানে কি ফোনের মধ্যে সে আমাকে বলে যে আমি তোমাকে বিয়ে করব। তো আমাকে বলে যে আমি আল্লাহকে সাক্ষী রেখে, নবীকে সাক্ষী রেখা, 30 পারা কোরআনকে সাক্ষী রেখা তোমার মানে নাসির সাহেবের 3য় কন্যা মোসাম্মদ শেফ আলী আক্তারকে আমি আমার স্ত্রী হিসেবে গ্রহণ করলাম, 2 লাখ এত টাকা দেনমোহর ধার, হ্যাঁ নিজে আচ্ছা, ফোনে। তা আমার বললো আমি আমার স্ত্রী হিসেবে গ্রহণ করলাম, কবুল 3 বার বইলা ও কবুল বলে, ঠিক আছে। তা আমাকে বলো তুমি বলো, আমাকে বলো তুমি বলো।
তা আমি এবার হাসতেছি, তা আমি বললাম যে হ্যাঁ, তখন আমি আবার বললাম। তো সেম কাহিনী ও 2বার করে আমার সাথে। এটা তো প্রথমত এটা তো আমাদের ধর্মীয় মতে এটা তো বিয়ের বিধান না। ঠিক আছে, কিন্তু আমি সেটাকে, আমরা তো আল্লাহকে দেখিনি, কিন্তু আমরা যে আল্লাহর কসম খাই একটা কথা বলি, কিন্তু আমরা কিন্তু সেটাকে যারা মানে তারা মানে, যারা মানে না তারা মানে না, কিন্তু আমি সেটাকে মানছি, আমি সেটাকে মনে প্রাণে মানছি এবং আমি তাকে আমার স্বামী বলে জানি। ঠিক আছে, এবং সে 30 পারা কোরআনকে ছুঁয়া হাতে নিয়ে সে বলছে যে সে কখনো আমাকে ছাড়বে না, সে আমাকে 30 পারা কোরআন ছুঁয়ে কোনো ধরনের শপথ কাটার কোনো নিয়ম নাই। এটা আপনারা শুধু না, এটা বাংলাদেশের অধিকাংশ মানুষ এটা মনে করে। কোরআন ছুঁয়ে শপথ করার কোনো নিয়ম নাই। এটা আমি ধর্মীয় ব্যাপারে যে খুব ভালো জানি তা না, বাট যতটুকু জানি তাতে আমার জ্ঞান যদি বলে, যেটা বলে যে না, এরকম কোনো বিধান আমি কখনো কোথাও পড়িনি, পাইনি। যতটুকু জানি কসম কাটা যাবে শুধুমাত্র একমাত্র আল্লাহর নামে, যেটাকে বলা হয় ওয়াল্লাহি। সো আল্লাহর নাম ছাড়া কোনোভাবেই কারো কোনো বিষয়ে কোনো জিনিস নিয়ে কসম কাটার কোনো নিয়ম নাই। এবং কথায় কথায় দেখবেন যে আমাদের গ্রামাঞ্চলে এটা হয়, বিভিন্ন সময় হয়, কোরআন শরীফ হাতে নিয়ে বলো, কোরআন শরীফ হাতে শপথ করা, এটার কোনো নিয়ম নাই, এটা করলে গুনাহ হবে। যাই হোক, আপনারা এটা করেছেন, তারপর? হ্যাঁ, এটা করছে ও 2বার করে আল্লাহকে সাক্ষী রেখা এইভাবে আমাকে বিয়ে করে। তা আমি সেটাকে আমার বিয়ে বলে আমি মানি। এবং যখন আমি বাংলাদেশে আসি, আসার পর আমার মা বাবাকে সবাইকে জানাই যে আমরা বিয়ে করছি, আর ওর ফ্যামিলি বলছে এসে আমাকে কাবিন করে নিয়ে যাবে। তো আমাকে বলছে যে তুমি তো আমার বউই, আমাকে বলতো তুমি তো আমার বউ। ঠিক আছে, এবং আমাকে নিজ হাতে নাকফুল পরায় দেয়। ঠিক আছে, এবং কোরআন শিব আইনা আমাকে কোরআন শিবও আমাকে দেয়, কোরআন শিবও দেয় এবং আমাকে নাকফুলও পরায় দেয়। ঠিক আছে, আমি তখন থেকে আমি আমার হাজবেন্ড তো আমি ডিভোর্স দিয়ে দিছি, ওকে তখন থেকে আমি আমার স্বামী বলে জানি। ঠিক আছে, যার কারণে আমি ভাবছি এখন আমি এটাকে মানি। হয়তো আমার রেজিস্ট্রি হয় নাই, রেজিস্ট্রি যদি হইতো, যে সে যা করছে যা বলছে সেগুলো হয়তো আমি আমার বুঝাইতে পারতেছি না। ঠিক আছে, ঠিক আছে, আপনারা এটা করার পরে কি করলেন? তখন আমার মাকে আমি বলি যে মা আমরা বিয়ে করছি, আমি আমার মাকে বলি। তো ওকে বলি যে মাকে এই কথা বলছি, তখন ও আমার কথায় ও সায় দেয়। ঠিক আছে, ও কিন্তু অমত হয় না, কেননা ও আমাকে বিয়ে করবে। ঠিক আছে, ও আমাকে নিবে, ওর ফ্যামিলি আমাকে নিবে, যার কারণে ও সেটাতে থাকে। তখন আমরা এখানে আমার ছোট বোনের তো বিয়ে হয়ে যায়, ছোট বোনের হাজবেন্ড আর আমরা একসাথে ভাড়া নিই, একটা ফ্ল্যাট ভাড়া নিই। তখন আমরা সেখানে সংসার করি, আমার ছেলেও থাকে। সংসার করেন? সংসার করি। সংসার করেন আপনারা এই বিয়ের উপর বেসিস করে? এই বিয়ের উপর করে আমরা সংসার করি। মানে সবকে জানায় শোনায়? হ্যাঁ, সবাইকে জানায় শোনায়। আপনারা কাগজে কলমে লিখিত ভাবে বিয়ে করলেন? এটাই তো ও আমাকে কি বলছে, ও আমাকে বলছে শিপা সব তো হয়ে গেছে, শুধু রেজিস্ট্রিটা হয়নি, রেজিস্ট্রি করলেই হয়ে যাবে, কিন্তু এখন আবার ও সরকারি চাকরির জন্য করতেছে, আবেদন করছে। ঠিক আছে, রেজিস্ট্রি করলে হয়ে যাবে, কিন্তু সরকারের খাতায় যদি নাম কোনোভাবে জায়গা তদন্ত করলে যদি ধরা পড়ে, আমার চাকরি থাকবে না, আমার চাকরি আমি নিতে পারবো না। তো তুমি শুধু অপেক্ষা করো কিছুদিন, আমরা এই রেজিস্ট্রিটা করে ফেলাবো, সমস্যা নেই। তা আমি ওর কথায়, মানে ওর ইয়াতে এতই অন্ধ যে আমি ওর কথায় বিশ্বাস করছি যে সমস্যা নেই, যেহেতু সংসার করছি আর এত দূর আসছে, ওর বাসার সবাই আমার ব্যাপারে জানি। তারপরে ও আবার ওর বাড়িতে আমাকে পাঠাইছে, ও নিজে টিকিট কাইটা আমাকে একাই ওর বাড়িতে পাঠায়। প্রিয় শ্রোতা, জীবন গল্পের এখন পর্যন্ত সেরা কয়েকটি গল্প এবং রেডিওতে অপ্রকাশিত একটি গল্প, একটি বিশেষ গল্প নিয়ে এবারে বই প্রকাশ হতে যাচ্ছে, জীবন গল্প পার্ট 2। যারা এই বইটি ঘরে বসেই সংগ্রহ করতে চান, কারণ অল্প সংখ্যক বই বাজারে আনা হয় প্রতি বছরই ফেব্রুয়ারি মেলাকে কেন্দ্র করে, বই মেলাকে কেন্দ্র করে, তারা ফোন দেবেন এই নাম্বারে। নাম্বারটি হচ্ছে boibajar.com এর, এবং নাম্বারটি হচ্ছে 09611262020। আমি আবারও বলছি 09611262020। এই নাম্বারটিতে ফোন দিন। বইয়ের মূল্য রাখা হয়েছে সর্বসাকুল্যে 200 টাকা মাত্র। ওকে, যেখানটা আমরা ছিলাম। এখন ওর বাড়ি থেকে আসার পর আমি যখন আমার বাইরে যাই, বাইরে যাওয়ার পরে ও যখন চাকরির জন্য হয়ে যায়, তো ও ট্রেনিং এ চলে যায়, আমি বাইরে চলে যাই। বাইরে যাওয়ার পরে ও আস্তে আস্তে মানে আমার প্রতি মানে আর কি আমার পিছিয়ে সাইড কাটার চেষ্টা করতেছে। তখন আমি বলে কি হলো তোমার? পরে ও আমাকে বলে যে দেখো এখন আর কোনো কিছু সম্ভব না, খালি এই কথাই বলে আমাকে তুমি মাফ করে দাও, এখন আর কোনো কিছু সম্ভব না, আমাকে তুমি মাফ করে দাও, আমার এখন টাকার জন্য অন্য জায়গায় বিয়ে করবে। ঠিক আছে, অন্য জায়গা থেকে মানে যেটা ডিমান্ড বলে সেই ডিমান্ড এখন সরকারি চাকরি হয়ে গেছে, এখন অন্য জায়গায় বিয়ে করবে, বিয়ে করার কারণে ও এখন আমাকে আর চাইতেছে না। তো ওর মাকে আমি জানাই যে আমরা বিয়ে করছি, আমরা সংসারও করছি, আমি ওর মাকে জানাই। তো ওর মারা কেউ আমার কোনো কথা শুনে না। আমি মানে যেভাবে পারি আমি আমার পরনের জামা বিক্রি করে ওর জন্য টাকা পাঠাই। তখন আমি ওকে বলি তুমি যদি আমাকে ছাইড়েই দিতা, যখন আমি বাংলাদেশে ছিলাম তখন তুমি আমাকে ছাড়তা, তাও আমি মনটাকে বুঝাইতে পারতাম, আমার সন্তান ছিল, আমার সন্তান আমার চোখের পানি মুছা দিতে। আজকে তুমি কোন জায়গায় না আমাকে একা করে ফেলে। তো এখন ও আমাকে বলে যে এগুলো করতে করতে ও মানে ওর মাকেও বলি আমি কারো কাছ থেকে কোনো কিছু পাই না। না, কিন্তু আপনাকে ছেড়ে দিল কিভাবে? ও আমাকে বলতেছে যে আমাকে, আর এর মধ্যে আমার হাজবেন্ড আরো একটা খারাপ কাজ করছে, খুবই খারাপ কাজ। আমার কিছু ছবি ওই স্ক্রিনশট মাইরা ওই ছেলের কাছে পাঠাইছে।
হ্যাঁ। সেই ছবিগুলো স্ক্রিনশট মেরে ও পাঠাইছে, সেগুলার ভিডিও ফুটেজ গুলো যেগুলো ছিল, হ্যাঁ ওই স্ক্রিনশট মারছিল, স্ক্রিনশট মেরে সেটা তো আমি জানতাম না, সেটাতে আমার চেহারাও ছিল। সেটা পাঠায় পরে তো ওকে অনেক খারাপ খারাপ কথা বলছে। এখন ওর সেগুলা মাইন্ডে লাগছে, এগুলা নিয়ে আবার ও আমার কিছু ছবি কিছু স্ক্রিনশট মারছিল যখন আমি বাইরে ছিলাম। মেরে ঠিক আছে? ওর কাছে পাঠিয়ে ও আমাকে সেগুলাতে ব্ল্যাকমেল করছে, কি ব্ল্যাকমেল করে? বলছে আমি যদি কোথাও যাই তাহলে ওই ছবিগুলো দেখাবে। কোথাও যাই বলতে? মানে আমি যদি কোনো মিডিয়াতে বা কোথাও ওর ব্যাপারে কিছু বলতে যাই, বা আমি যদি কোনো বাড়াবাড়ি করি, পুলিশের কাছে যাই, তাহলে ওই সে ছবিগুলো দেখাবে। তারপর আপনি জিডি করেন? ঠিক আছে, হ্যাঁ। পরে আমি আসার পর আমি ওর নামে বাংলাদেশে আসি আমি পরে, যখন ও আমাকে বলে যে আমি কিন্তু সবকিছু ঊর্ধ্বে হয়ে ওকে ভালোবাসি, আমি এখন ওকে ভালোবাসি। ঠিক আছে, দেখেন আপনার ভালোবাসা নিয়ে কতটা যুক্তিযুক্ত সেটা আমি নিয়ে কথা বলি। আমি জানি আমি অপরাধ করছি, কিন্তু আমি ওকে ভালোবাসি। আর ওর মারা সবাই আমার কষ্টে আমার প্রবাসী টাকাগুলো তারা খাইছে। আপনি আপনার ভুলটা বুঝতে পেরে তো? আমি আমার ভুলটা বুঝতে পারছি, দেখি তো আজকে আসছি এখানে। রাইট। আমি একটু আপনাকে বলি শেফালি, আমি একটু বলি, আপনার মনে অনেক কথা জমে আছে। আপনি সে কথাগুলো বলার জন্য, হালকা হওয়ার জন্য এখানে আসছেন, কারণ আপনি কাউকে বলতে পারেননি। যার কাছে আপনি বলতে যাবেন সে আপনাকে বলবে যে তুমি কাজটা ভালো করোনি, খারাপ করেছো, আপনাকে সেই কষ্ট দিবে, এটাই স্বাভাবিক। কিন্তু শেফালি নিজের ভুল বুঝতে পারাটা খুব জরুরি। হ্যাঁ, আপনার একটা খুব সুন্দর সন্তান আছে, আমি জানি স্টুডিওর বাইরে তাকে বসিয়ে রেখে এসছেন, আপনার ভাই আপনার সঙ্গে এসছে সাপোর্ট করার জন্য। তো আপনি তো নিজের ভুলটা বুঝতে পেরেছেন, এটাই সবচেয়ে বড় কথা। আপনি আল্লাহর কাছে মাপ চান। আর দ্বিতীয় কথা সেটা হলো যে এই ছেলেটা আপনাকে যেহেতু হুমকি দিয়েছে, আপনি তার নামে জিডিও করেছেন। জিডিটা কবে করেছেন? চিঠিটা আমি 26 তারিখে করে, চিঠি থেকে মামলা হয়ে গেছে? মামলা করে গেছে। ওর কাছে কাগজ পৌঁছাবে। আপনি জিডির সঙ্গে কোনো প্রমাণ কি দেখিয়েছেন? হ্যাঁ, প্রমাণ দেখেছি। কি প্রমাণ দেখাইছেন? ওর সাথে ও সবকিছু মিথ্যা বলছে। ও আর কি যার মাধ্যমে কিন্তু কোনো কাগজ কলম তো নাই, আপনি প্রমাণ কি দেখাবেন? কলম নাই, কিন্তু আমার কাছে এখন আমি ওকে সব টাকা পয়সা দিয়ে আমি একদম কত টাকা দিয়েছেন সবকিছু মিলিয়ে? 3 লাখ টাকার মতো। আচ্ছা, 3 লাখ টাকা আপনার জায়গা থেকে অনেক টাকা। কিন্তু আজকে এই যে ঘটনাটা ঘটলো আপনার জীবনে, বিবাহ পরবর্তীতে এরকম একটা ছেলের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়া, সবকিছু মিলিয়ে আপনার জীবনের শিক্ষাটা কি? আপনি নিজে কি শিক্ষা নিয়েছেন এটা একটু বলেন তো আমাদের। আমি শিক্ষা নিচ্ছি যে আমি ওকে বিশ্বাস করে আমি ঠকছি। আমার মতন কেউ যেন এইভাবে বিশ্বাস করে না ঠকে আমার হাতে। আমি যদি চাইতাম তাহলে ও আমার সাথে যে বেমানিটা, যে ধোকাটা করছে, আমি যদি অতটুকু চালাক হইতাম আমি ওকে ধরতে পারতাম তখনই। যখন ওর সাথে আমি সংসার করছি তখনই কিন্তু আমি ওকে চাপে ফেলায় আমি রেজিস্ট্রিটা করে ফেলাইতে পারতাম, কারণ আমরা যেহেতু সংসার করতেছি রেজিস্ট্রিটা আমি করে। রেজিস্ট্রি করলে ও যদি আপনাকে মন থেকে না চাইতো? ও যদি একবার আমাকে রেজিস্ট্রি করতো, আমার এতটুকু বিশ্বাস যে ও যেহেতু বিয়ের পর্যন্ত ও আসছে, ও আমার সাথে সংসার করছে এইভাবে, সেহেতু ও আমাকে নিতে বাধ্য হইতো। বাধ্য হয়ে লাভটা কি হতো শেফালি? না, আপনি আমার প্রশ্নের উত্তর দেন। বাধ্য হয়ে লাভটা কি হতো? ও আপনাকে নিতে বাধ্য হলো কিন্তু মন থেকে আপনাকে চায় না, লাভটা কি হতো? মন থেকে বলেনি, দিবসায় পাথর ক্ষয় হয়। ও আমাকে ভালোবাসে, আমি জানি। না শেফালি, এই জায়গাটাই সবচেয়ে বড় ভুল। এই জায়গাটাই সবচেয়ে বড় ভুল। আইন আপনাকে আপনার সাথে কেউ অপরাধ করলে সেই সাপোর্টটা দিবে, সেটা আইনের দেওয়ার জায়গা। কিন্তু আপনাকে কেউ আইন কখনোই বাধ্য করাতে পারবে না যে আপনার প্রতি ভালোবাসা জন্মানোর জন্য। যদি তাই পারতো তাহলে পৃথিবীতে ডিভোর্স হতো না, দুটো মানুষের সম্পর্ক এত বিচ্ছেদ হতো না, সবকিছু জোড়াতালি লেগে টিকে থাক। এখন আপনি তাকে পাগলের মতো ভালোবাসেন, সেটা ঠিক আছে, কিন্তু সে যদি আপনার সাথে মাস্টার প্ল্যান করে এগিয়ে থাকে যে এটা শুধুমাত্র অনৈতিক সম্পর্ক, এর বাইরে সে আপনার সাথে কোনো কিছু করতে চায় না, তাহলে এই মানুষটা আজ হোক কাল হোক আপনার কাছ থেকে ছুটতো। কিন্তু আপনি সেটা অ্যাকসেপ্ট করতে পারেন না, এটাই হচ্ছে মূল বিষয়। না, কেন? ও আমাকে বলছে যে দেখ তোর বাপের কি অনেক অর্থ সম্পদ আছে, সেটা দেখে আমি তোরে ভালোবাসছি না, তোর ভালোবাসা দেখে আমি তোরে ভালোবাসছি। বললে এগুলো উল্টাপাল্টা কথাবার্তা অনেকেই বলে। শোনেন, আমি শেষ বেলায় যে কথাটা আপনার জন্য বলতে চাই এবং আমার শ্রোতা যারা আছে তাদের জন্য যে কথাটা বলতে চাই, যে সবকিছুরই একটা মাপযোগের একটা ব্যাপার আছে। মাপযোগের কেন বলছি? সমানে সমানে দৌড়ালে না সেটা সামনের দিকে যায়। যদি বলি যে একটা চাকা বড় আর একটা চাকা ছোট, এটাকে যদি আপনি দুইটা চাকা যদি এক করে আপনি যদি ঠেলা শুরু করেন, এটা কিন্তু সামনের দিকে আগাবেন, এটা ঘুরপাক খাবে, বৃত্তের মতো ঘুরপাক খাবে। হ্যাঁ, ওই ছেলেটা কোনো না কোনো ভাবে হয়তো মনে করেছে আপনি বিবাহিত, আপনার একটা বাচ্চা আছে, সে অবিবাহিত, সুতরাং স্ট্যাটাসের জায়গা থেকে সে আপনার থেকে অনেক বেশি অ্যাডভান্স। আর আপনি তাকে ভালোবেসে ফেলেছেন বিকজ আপনি এইরকম ভাবে কোনো কেয়ার বা আপনার চোখে দেখতে ভালো লাগে এরকম ছেলে কখনো কাছাকাছি এতটা পান নাই, যে কারণে আপনি তার প্রতি ফলেন্ট হয়েছেন, ভালোবেসে ফেলেছেন। কিন্তু বৈবাহিক সম্পর্ক জায়গাটা না অন্যরকম জায়গা, যেটা আমি আমার সিক্রেটস বলেন, জীবন গল্প বলেন, সব অনুষ্ঠানে সবসময় এই কথাটা বলি যে বিয়ে সম্পর্কটা শুধুমাত্র ভালোবাসার উপর বেসিস করে আগানো উচিত না। কারণ বিয়ে সম্পর্কটা শুধুমাত্র দুইজনের চিন্তা না, বিয়ে সম্পর্কটা দুইটা পরিবারের বন্ধন, এবং সেখানে ব্যালেন্স না করলে ওর ফ্যামিলি, ওর মা, ওরা সবাই আমাকে বলছে যে তারা আসবে, তার বড় মেয়ের জামাই আসবে, তার বড় মেয়ে আসবে। আপনি কখনো ওর ফ্যামিলিতে থেকেছেন? ওর ফ্যামিলিতে গিয়ে সংসার করেছেন? কত মাস থেকেছেন ওর আমি ফ্যামিলিতে? কত মাস না, আমি যাবার আগে ওর মা আমাকে নিয়ে একবার দুইবার যাওয়া না, আপনি একটানা 2-3 মাস থেকেছেন ওর না ফ্যামিলিতে? না
তাহলে বুঝবেন কি করে আপনার ফ্যামিলি? একদিন 2 দিনের জন্য যাওয়াটা কিন্তু একটা পরিবারকে জাজ করার জন্য এনাফ না। আপনি একটা বিবাহিত মানুষ, আপনার বাচ্চা নিয়ে যখন আপনি পুরোপুরি পরিবারে সেটেল হতেন, কাবিন করার পরে হোক, যা পড়ার পরে হোক, তখন ওটা কেমন হতো সেটা কিন্তু আপনি এই 2 দিনের সম্পর্কে আপনি কিন্তু বুঝতে পারবেন না। তো আমার মনে হয় কি এগুলো একটু যাচাই বাছাই করে যাওয়া উচিত। যে কোনো সম্পর্কে থাকা অবস্থায় অন্য কোনো সম্পর্কে সুইচ করার আগে অন্তত 1000 বার চিন্তা করা উচিত, এবং অন্য কোনো সম্পর্কে সুইচ করার ফলে বর্তমান সম্পর্কটার মধ্যে কাট আপ করার আগেও অন্তত 1000 বার চিন্তা করা উচিত। আমার মনে হয় আজকের এই সিক্রেটস থেকে এই জিনিসটাই আমাদের শেখার আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। এতক্ষণ আমরা মেয়েটির বেশ কিছু কথা শুনছিলাম তার সংসার জীবনের এবং তার জীবনের বিভিন্ন সময় বেড়ে ওঠার বিভিন্ন কথাগুলো সে শোনাচ্ছিল, তার মার সংসার এবং তাদের ফ্যামিলির বিষয়গুলো আমরা জানতে পারলাম। অবশ্যই এসব ফ্যামিলিতে অনেক কষ্টের জীবনযাপন তারা করে এবং নিজেদের বেড়ে ওঠা, সন্তানদের বেড়ে ওঠা এবং সংসারটাকে টিকিয়ে রাখা অনেক কষ্টকর, যেটা বাবা মার অনেক কষ্টের হয় যদি ইনকাম না থাকে। সেই দিক থেকে দেখা যাচ্ছে বাবা মা দুই জন্যই কিন্তু বিচ্ছিন্ন হয়েছে এবং সেখানে সন্তানরা বিচ্ছিন্ন হওয়ার পরে কিন্তু সন্তানদের জীবন আরো কষ্টকর ভাবে গড়ে ওঠে এবং সন্তানরা সমাজের নানাভাবে নিপীড়িত হয় এবং নিজেদেরকে বিভিন্ন জায়গায় নিজেদেরকে ম্যাচ করাইতে করাইতে বিভিন্ন সময় তারা কষ্টের সীমা থাকে না। তো এই বিষয়গুলো সন্তানদের ক্ষেত্রে আরো কষ্টের জীবন যখন শুরু হয়, সে নিজেদেরকে বুঝে ওঠা, সংসার জীবনকে নিজেকে মেলে ধরা বা স্বামীর কাছে মেলে ধরা, স্বামীর সংসার ফ্যামিলির কাছে নিজেকে তুলে ধরা, এই বিষয়গুলো অনেক কষ্টকর হয়ে যায় একটা মেয়ের পক্ষে যদি বাবা মা একই সঙ্গে যদি না থাকে বা আলাদা যদি জীবনযাপন করে। কারণ সমাজটা হচ্ছে এমনভাবে আবদ্ধ একটি জীবন ব্যবস্থা যেখানে সবগুলো সমষ্টিতেই ভালো লাগা এবং ভালো থাকার বিষয়গুলো জড়িত। সেই দিকে যদি আমরা চিন্তা করি তাহলে মেয়েটির জীবনে অনেক বড় বড় কষ্টের সময় গেছে এবং তার জীবনের কিন্তু হাজবেন্ডের কাছ থেকেও সে মানে সুখের জীবন পায় নাই, বাবা মার কাছ থেকেও পায়নি এবং সমাজের কাছ থেকেও পায় নাই। সেই দিক থেকে কিন্তু তার অনেক কষ্টের জীবন কেটেছে এবং তার জীবনের এই গল্প থেকে আমাদের অনেক কিছু শেখার আছে, যে বিষয়গুলো আমরা শিখবো এবং নিজেদেরকে সকল পরিস্থিতিকে নিজেদেরকে আলাদাভাবে চিন্তা করে নিজেদের জীবন গড়ে তোলার ক্ষেত্রে, নিজেকে ভালো থাকার ক্ষেত্রে আমরা এই জাতীয় জীবনের রিয়ালিটি থেকে শিখে নিজেদেরকে আমরা সঠিক পথে নিয়ে যাবো এই